আমার মনে হয় তোমরা সবাই কম বেশি ধনে চেনো বা ধনের আ সম্পর্কে জানো। দেখেছো আরকি। কোরিয়ান্ডার বেসিক্যালি আমরা কোরিয়ান্ডারকে ২ ভাবে ইউজ করে থাকি। একটা হচ্ছে কন্ডিমেন্টস হিসেবে সিডটাকে ইউজ করি আমরা বিভিন্ন কারি পাউডার হিসেবে। আর প্ল্যান্টটাকে পুরো গাছটাকেই আসলে লিফ, স্টেমস, ফ্লাওয়ার্স সবকিছুকেই আমরা হচ্ছে কুলিনারি হার্বস হিসেবে ইউজ করে থাকি বা সালাদ হিসেবে ইউজ করে থাকি। আসলে আ কন্ডিমেন্টস টা কি? আমরা জানি যে আ স্পাইসেস কে যখন ক্লাসিফাই করা হয় তখন ৩ টি ক্লাসিফিকেশন করা হয়। একটা হলো স্পাইস যেগুলোর স্বাদ এবং সুগন্ধ থাকে। আর স্পেশালি টেস্টের জন্য ইউজ করা হয় ফাংশনাল প্রপার্টি হিসাবে। আরেকটা হচ্ছে কন্ডিমেন্টস যেগুলো শুধুমাত্র সুগন্ধ পাওয়ার জন্য খাবারের সুগন্ধি বা সুগন্ধ বৃদ্ধি করার জন্য ইউজ করা হয়। আর হচ্ছে কুলিনারি হার্বস অর্থাৎ যেগুলো পাতা, স্টেম, লিফ, রুট মানে হোল প্ল্যান্টস আরকি। আ কাঁচা অবস্থায়, অবস্থায় এবং ক্রিসপি অবস্থায় কাঁচা এবং ফ্রেশ অবস্থায় খাওয়া হয়। সেগুলো হচ্ছে কুলিনারি হার্ব। তো ধনিয়া হচ্ছে এমন একটা একেক জায়গায় একেক নামে বলে। কোথাও ধনে বলে, কোথাও ধনিয়া বলে, কোরিয়ান্ডার বলে। তো আ বোথ স্পাইসেস হিসেবে কন্ডিমেন্টস হিসেবে ইউজ করা যায়। আবার হচ্ছে সিডটাকে মানে ড্রাই করে পাউডার ফর্মে অথবা সরাসরি ইউজ করা যেতে পারে। অথবা এর গাছকে ৩০ থেকে ৪০ দিন বয়সের প্ল্যান্টটাকে কুলিনারি হার্বস হিসেবে ফ্রেশ কন্ডিশন এ কাঁচা অবস্থায় খাওয়া হয়। আর ধনিয়া হচ্ছে এপিয়াসি ফ্যামিলির অন্তর্গত। মেইনলি এটা হচ্ছে সুগন্ধিযুক্ত গাছ আসলে। এপিয়াসি ফ্যামিলির মোস্ট অফ দ্যা প্ল্যান্টস লাইক জিরা, কিউমিনস এটা আম্বিলিফেরি ফ্যামিলির অন্তর্গত আসলে বলা হয় অনেক সময়। ২ টাই হতে পারে, বোথ আর কারেক্ট এপিয়াসি অর আম্বিলিফেরি বিকজ অফ ইটস ইনফ্লোরেসেন্স, আম্বেল লাইক ইনফ্লোরেসেন্স এর কারণে। আর এর মোস্ট অফ দ্যা প্ল্যান্টস সুগন্ধি হয়, গন্ধযুক্ত হয়, অ্যারোমেটিক হয়। আ সেলেরি আছে, কিউমিন আছে, ক্যারট, ধনে এগুলো সবগুলোই আসলে সুগন্ধিযুক্ত। এটি কোরিয়ান ড্রাম জেনাসের অন্তর্গত। সেটাইভা হচ্ছে স্পেসিস। আহ কোরিয়ান্ডারের যে অরিজিন বেসিক্যালি এটা হচ্ছে মেডিটেরানিয়ান রিজিয়নের একটি প্ল্যান্ট অরিজিনেটেড ফ্রম মেডিটেরানিয়ান রিজিয়নস। অ্যানুয়ালি কাল্টিভেট করা হয় হারবেসিয়াস প্ল্যান্ট হিসেবে। বাট অনেক সময় এটাকে কিছু গাছ আছে যেগুলো ওয়াইল্ড টাইপের পেরিনিয়ালও হতে পারে, বাইনিয়ালও হতে পারে। আর মেইনলি আসলে ধনেটা আমাদের দেশে আ বা সাধারণত এটা শীতের বা উইন্টারে চাষ করা হয় আমাদের দেশে, বাংলাদেশে। বাট সামারেও করা যেতে পারে যদি ইফ ইউ ক্যান প্রোভাইড স্লাইটলি আ আ অ্যাম্বিয়েন্ট কন্ডিশন মানে ২০ থেকে ২৫ ডিগ্রি টেম্পারেচার যদি আমরা প্রোভাইড করতে পারি বাই স্প্রিং ওয়াটার অর পলিটানেলের নিচে তাহলে সারা বছরই আসলে চাষ করা যায়। অ্যান্ড ইন ফ্যাক্ট ইট ইস এ ভেরি ইম্পোর্টেন্ট কন্ডিমেন্টস। স্পেশালি পাতাটা আরকি, পাতার ক্ষেত্রে কুলিনারি হার্ব, ভেরি ইম্পোর্টেন্ট কুলিনারি হার্ব। আমাদের দেশে পাতা জাতীয় যে মানে সালাদ হিসাবে আমরা যেগুলো খেয়ে থাকি তার মধ্যে ধনিয়া একেবারে উপরের দিকে নাম্বার 1 আর 2 এর মধ্যেই আছে। স্পেশালি সামারের সময় তোমরা দেখবা বাজারে এটার কেজি অনেক মানে ধনেপাতা সামান্য একটু পাতার দামই ৳১০ ৳২০ মানে এর নিচে মানে হয়ই না। দ্যাট মিনস প্রায় ৳৪০০ থেকে ৳৫০০ ইভেন মোর দ্যান দ্যাট কেজি বিক্রি হয়। আমরা আসলে এটা অনেক সময় খেয়ালই করি না। যেহেতু অল্প লাগে, অল্প করে কিনি আমরা। সে কারণে এটার মূল্যটা ওইভাবে ইয়ে করা হয় না। বাট ইটস ভেরি এক্সপেনসিভ স্পেশালি ডিউরিং সামার অ্যান্ড ফার্মার্স ক্যান earn a lot of money by cultivating uh, ধনে বা কোরিয়ান্ডার জাস্ট প্রোভাইডিং এ ফিউ ফ্যাসিলিটিস স্পেশালি ডিউরিং অফ সিজন আরকি। আর উইন্টারে এটা এভেইলেবল, উইন্টারে অতটা দাম থাকে না। ৳৫০, ৳৬০ বা ১০০-১৫০ টাকার মধ্যেই কেজি আসে। আহ প্রায় ৪০,০০০ হেক্টর জমিতে আমাদের দেশে চাষ হয় 40,000 টনস উৎপাদন হয়। মানে হেক্টর প্রতি হচ্ছে ১ থেকে ১.৫ টন প্রোডাকশন হয়। মরফোলজি সেট স্লাইটলি পিকুলিয়ার তোমরা যদি ছবি দেখো আরকি। আ ধনের ২ ধরনের পাতাগুলো নিচের দিকের পাতাগুলো কিছুটা নিচের দিকের পাতাগুলো একরকম আবার উপরের দিকের পাতাগুলো একরকম। আ ৩০ থেকে ৭০ সেন্টিমিটার হাইট হয়, লম্বা হয়। মানে এভারেজ ৫০ সেন্টিমিটার লম্বা আরকি। ১ ফিটের মতো ১ ফিট বা ১ ফিটের চেয়ে একটু বেশি আরকি।
আর এটা যে নিচের লিপ গুলো আছে সেগুলো হচ্ছে সার্নেটলি বা কর্ডেটলি লোবড থাকে, মার্জিনস থাকে। আর উপরের যে পাতাগুলো আছে আপার লিপস গুলো থাকে ফাইন এবং লাইনিয়ার লোবস। আর ফুলগুলো যেগুলো সেগুলো স্মল থাকে, পিঙ্ক অর হোয়াইট কালার থাকে, ভেরি বিউটিফুল কালার অ্যান্ড স্মেলি আই মিনস মানে অ্যারোমেটিক আর কি। ওকে, আম্বেল লাইক ইনফ্লোরেসেন্সের মাথায় ফুলগুলো থাকে। এবং ধনে হচ্ছে টু সিডেড ফ্রুট। এটা এই যে এর যে ফলটা, এই যে ফ্রুটটা, এটা আসলে স্প্লিট করলে দুইটা সিড পাওয়া যাবে, দুই ভাগে বিভক্ত হয়। ওকে, টু সিডেড ফ্রুট। আচ্ছা, ইম্পর্টেন্স আমি অলরেডি বলেছি যে ধনে আসলে আমরা কন্ডিমেন্টস হিসেবে ইউজ করতে পারি, পাউডার ফর্মে বিভিন্ন পিকলিং তৈরিতে, তো কারির সঙ্গে সসেস, সিজনিংস, কনফেকশনারি, ফ্লেভারিং স্প্রিটস হিসেবে খাওয়া, চাটনি তৈরিতে, বিভিন্ন ধরনের মানে কম্পাউন্ড বা কারি জাতীয় ম্যাটেরিয়ালস বা আচার এই ধরনের কম্পোনেন্ট তৈরিতে ইউজ হয়। ভোলাটাইল অয়েল হিসেবে ইউজ করা যায় সিডটাকে, which is used as flavoring agents or medicine হিসেবে ইউজ করা হয়, মেডিসিনাল প্রপার্টি আছে। আবার পাতাটাকে আবার আমরা কুলিনারি হার্ব হিসেবে খেয়ে থাকি, as I said। এবং অনেকগুলো মানে রোগের বিরুদ্ধে এটা কাজ করে থাকে, যেমন হচ্ছে রিলিফ ফ্লুটুলেন্স, অর্থাৎ কিছুর ইনডাইজেশন যদি প্রবলেম থাকে তাহলে সেটা দূর করে। সিক্রেশন অফ মানে ইউরিনস, অর্থাৎ ইউরিনের কোনো প্রবলেম থাকলে সেটা রিলিভ করে, ফিভার দূর করে। এছাড়া রেগুলার ড্রিঙ্কিং করলে ব্লাড প্রেশার যাদের আছে বা কোলেস্টেরল আছে ব্লাডে, সে মানে ব্লাডের যে কোলেস্টেরল সেটা লোয়ার করে রেগুলার ড্রিঙ্কিং অফ কোরিয়ান্ডার। আর আমরা সাধারণত কোরিয়ান্ডারটাকে কন্ডিমেন্টস হিসেবে মোটামুটি সব ধরনের কারির সঙ্গেই ইউজ করে থাকি একটু একটু করে অল্প পরিমাণে। আর এটার আরেকটা উপকার আছে, টি স্পুন আর কি, 1 চামচ কোরিয়ান্ডার জুস যদি আমরা হলুদের সঙ্গে মিক্সচার করে খাই তাহলে পিম্পলস, ব্ল্যাক হেডস মানে ড্রাই স্কিন যাদের আছে তাদের ক্ষেত্রে অনেক উপকার করে আর কি, রিডিউস করে বা কমায় বা কিওর করে। ক্লাইমেট, as I said, কোরিয়ান্ডার স্লাইটলি মানে উইন্টার ক্লাইমেট বা কুল ক্লাইমেট পছন্দ করে, নট টু মাচ, স্লাইটলি, আই মিন অ্যাম্বিয়েন্ট সর্ট অফ 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার। ড্রাই কন্ডিশন পছন্দ করে, উঁচু জমি, সানি প্লেস, বাট ফ্রস্ট ফ্রি হতে হবে, মানে বেশি ঠান্ডা বা ফ্রস্ট হওয়া যাবে না। আর টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 20 থেকে 25। সয়েল হচ্ছে লুমি সয়েল বা সিডটি লুম সয়েল, দোআঁশ মাটি, সুইটেড ফর কাল্টিভেশন। রেইন ফেড কাল্টিভেশন, কোরিয়ান্ডার দুই ধরনের মাটিতে করা, দুই ধরনের কন্ডিশনে করা যায়, ইরিগেশন কন্ডিশনে করা যেতে পারে, আবার হচ্ছে রেইন ফেড কন্ডিশনে যেখানে বৃষ্টি হয় সেখানেও করা যেতে পারে। ঠিক আছে, দুই ধরনের কন্ডিশনে করা যেতে পারে। ক্লে সয়েল বা পিএইচ 6 থেকে 8 মানে নিউট্রাল পিএইচ আর কি পছন্দ করে। যদিও এখানে বলা আছে সিজন জুন জুলাই, মেইনলি আসলে জুন জুলাই এবং অক্টোবর নভেম্বর মাসে যেটা সবচেয়ে বেশি কাল্টিভেশন হয়। এখন বাজারে গেলেই ধনের পাতা প্রচুর পরিমাণে পাওয়া যায় ফ্রেশ কন্ডিশনে। জুন জুলাই মাসে হয় অফ সিজন হিসাবে আর কি, খুব অল্প পরিমাণে হয় যেহেতু স্পেশাল কন্ডিশন প্রোভাইড করতে হয়। এছাড়াও আমরা যদি ধরুন এই 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার কন্ট্রোল করতে পারি তাহলে সারা বছরই ধনেপাতা প্রোডাকশন করা যায়, বিশেষ করে পাতার জন্য আর কি। আর সিডের জন্য মেইনলি জুন জুলাই এবং অক্টোবর নভেম্বর মাসে প্ল্যান্টিং করা হয়। সিড রেট হচ্ছে 10 থেকে 12 কেজি পার হেক্টর। ইরিগেটেড ক্রপের ক্ষেত্রে সিড রেটটা একটু কম লাগে, আর যদি বৃষ্টির উপর ভরসা করে থাকি তাহলে সিড রেটটা একটু বেশি দিতে হয় যেহেতু জার্মিনেশন কম হয় আর কি। অ্যান্ড আবার খেয়াল রাখতে হবে সিড জার্মিনেশনের আগে পুরো সিডটা কিন্তু প্ল্যান্টিং করা যাবে না। অ্যাজ আই সেড, ধনিয়া হচ্ছে টু সিডেড ফ্রুট, মানে ফলটা, ধনের যে ফলটা এটা দুইটা স্প্লিট ইনটু হাফ, মানে দুইটা অর্ধেক, মানে একটু যদি থ্রেস্ট করা যায় তাহলে দেখবো যে ভেঙে অর্ধেক হয়, অর্ধেক অর্ধেক সিড থাকে। আমি অর্ধেকটাই আসলে একটা সিড। ঠিক আছে, কাজেই বপন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পুরো বীজটা না দিয়ে এটাকে থ্রেস্ট করে মানে সিঙ্গেল হাফ বীজ বপন করতে হবে ফর মোর পার্সেন্টেজ অফ জার্মিনেশন। পুরোটা দিলেও জার্মিনেট হবে কিন্তু পার্সেন্টেজ কম হবে, এটা খেয়াল রাখতে হবে। সিড ট্রিটমেন্ট করে নিতে হবে, স্পেশালি হচ্ছে একটা হচ্ছে যে বপনের আগে অবশ্যই পানি দিয়ে 12 ঘন্টা ভিজায় রাখতে হবে, জাস্ট লাইক আদার ফিউ আদার সিডস লাইক অনিয়নস। যেমন অনিয়নের বীজ কিন্তু সরাসরি সো করলে খুব কম গজায়, এজন্য সে বীজগুলোকে জাগ দিয়ে নিতে, আমরা বলি গ্রামে গঞ্জে বলা হয় জাগ, অর্থাৎ পানিতে ভিজে রাখা হয় 12 থেকে 72 ঘন্টা।
এবং এর মধ্যে যে এমব্রায়োগুলো খুব সাদা সাদা এমব্রায়ো বের হয়ে আসে, তখন সেগুলোকে আমরা হচ্ছে প্ল্যান্টিং করি। জাস্ট লাইক দ্যাট। ধনেটাকে হচ্ছে আমাদের মানে ওইভাবে হয়তো অত দ্রুত জার্মিনেট করবে না, কিন্তু সিড কোডটাকে আলগা করে নেওয়ার জন্য পানিতে ভিজায় রাখতে হবে 12 ঘন্টা। এছাড়াও আরো ট্রিটমেন্ট আছে, সিড ট্রিটমেন্ট করা যেতে পারে ফর বেটার এস্টাবলিশমেন্ট অফ দ্য ক্রপ অথবা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থেকে রক্ষা করার জন্য অ্যাজোস্পিরিলাম দেওয়া যেতে পারে 1.5 কেজি পার হেক্টর, অথবা ট্রাইকোডার্মা ভিরিডি 50 কেজি পার হেক্টর টু কন্ট্রোল উইল্ড ডিজিজ মানে ফেলে পড়া রোগ। যেহেতু এই প্ল্যান্টটাকে আমরা বেশিরভাগ খেয়ে থাকি, কাজে ইনিশিয়ালি যাতে এটা না হয় আর কি, ঢলে না পড়ে। এছাড়াও আর আদার প্রিসিজনিং মানে হার্ডেনিং ট্রিটমেন্ট করা যেতে পারে। পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেটকে ইউজ করা যেতে পারে 16 ঘন্টা 10 গ্রাম পার লিটার পানিতে দিয়ে বিফোর মানে রেইনফেড ক্রপ মানে সয়িং এর। ধনিয়াকে কিভাবে কাল্টিভেট করা যায়? প্রথমে মেইন ফিল্ডটাকে প্রিপেয়ার করে নিতে হবে, ফাইন টিল। যেহেতু আমরা এটা সিডবেড তৈরি করার কোনো দরকার নাই, কারণ আমরা সুইং করি এবং সরাসরি প্ল্যান্টটাকে যে জায়গায় সেখান থেকেই তুলে ফেলি এবং খাওয়ার জন্য অ্যাজ এ কুলিনারি হার্ব, অথবা আমরা হচ্ছে আনটিল একদম ফ্লাওয়ার ফ্রুট পর্যন্ত রেখে দেই, সেইখান থেকে আবার হারভেস্ট করি। কাজে মেইন ফিল্ডটাকে খুব ভালোভাবে টিল্ড কন্ডিশনে করতে হবে। 3-4-5 বার চার্জ দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে যে গোবর অথবা ফার্মিয়ার্ড ম্যানিউর 10 টন পার হেক্টর ফ্লাওয়ারিং এর আগে মিশিয়ে দিতে হবে মাটির সঙ্গে ভালো করে। এরপর হচ্ছে জাস্ট লাইক ফিউ আদার ক্রপস লাইক পটেটো অথবা অনিয়নস এর মতো চ্যানেল করে নিতে হবে চ্যানেল করে নিতে হবে, বা হচ্ছে সারি সারি করে নিতে হবে, মানে ড্রেনেজ চ্যানেল মাঝখানে রাখতে হবে যাতে পানি জমে না থাকে, বিশেষ করে ইরিগেটেড ক্রপের জন্য। ওকে, তবে রেইনফেড ক্রপের জন্য এটা না করলেও চলে। এবং স্প্লিট সিড গুলোকে 20 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হবে। প্রি ইমার্জেন্স হার্বিসাইড দেওয়া যেতে পারে ফ্লুক্লোরালিন 700 মিলিলিটার পার 500 লিটার অফ ওয়াটার পার হেক্টরে দিতে হবে। আর সিড গুলো 8 থেকে 15 দিন মানে 2 সপ্তাহ 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই জার্মিনেট করবে। মেনুর অ্যাপ্লিকেশনের সাধারণত আমরা হচ্ছে গোবর এবং আদার্স নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যে সারগুলো আছে এগুলো রেইনফেড ইরিগেটেড বোথ কন্ডিশনে আসলে আমরা বেজাল অ্যাপ্লিকেশন করে থাকি। ফোলিয়ার স্প্রে তেমনটা করা হয় না, বেজাল অ্যাপ্লিকেশন করতে হয়। আর নাইট্রোজেনটাকে টপ ড্রেস করতে হবে, শুধু ইউরিয়াটাকে টপ ড্রেসিং করতে হবে। আর বাকি যেগুলো আছে ফসফরাস পটাশিয়াম এগুলোকে এবং পাউডারকে জাস্ট জমি প্রিপারেশনের সময় সেগুলো অ্যাপ্লাই করে দিতে হবে, ঠিক আছে। আর যেহেতু এটা হচ্ছে মানে যদি কুলিনারি হার্ব হিসেবে ইউজ করি, যেহেতু 30 থেকে 40 দিনের ফসল, কাজেই সব সারগুলোকে শুধু নাইট্রোজেন বাদে সবগুলোকেই মাটির সঙ্গে আগেই মানে ইনকর্পোরেট করে দেওয়া হয়। শুধু নাইট্রোজেনটা বীজ লাগানোর পরে 21 দিন অথবা 1 মাস পরে এটাকে টপ ড্রেসিং করতে হয়। যেহেতু 40 দিনের মধ্যেই আমরা এটা হারভেস্ট করা শুরু করি। আবার বীজের ক্ষেত্রে হলে তখন আবার আরেকবার নাইট্রোজেনটাকে মানে 2 ভাগে বা 3 ভাগে ভাগ করে 15 দিন অন্তর অন্তর এটাকে কি বলে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। ইরিগেশনের ক্ষেত্রে জাস্ট সিড শো করার সঙ্গে সঙ্গে ইরিগেশন করতে হবে ইমিডিয়েটলি আফটার সোয়িং, এবং সেকেন্ড ইরিগেশন দিতে হবে থার্ড ডেতে, তৃতীয় ডেতে, এবং পরবর্তীতে প্রতি সপ্তাহে সাবসিকুয়েন্টলি প্রতি সপ্তাহে অন্তর অন্তর মানে ইরিগেশন দিতে হবে। প্লিজ তোমরা যদি মানে তোমাদের মাইকগুলো হচ্ছে মিউট করে কথা বলো। মিনহাজ, তোমাদের মাইকগুলো মিউট করে কথা বলো। শুধুমাত্র আমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে প্লিজ ডু দ্যাট, আদারওয়াইজ মিউট ইউর মাইক। থ্যাঙ্কস। আফটার কেয়ার আসলে প্রি ইমার্জেন্সি স্প্রে অফ হার্বিসাইড আমি বলেছি ফ্লুক্লোরালিন দিতে হবে। হার্বিসাইড এই জন্য দিতে হয় যেহেতু ধনেপাতার সঙ্গে প্রচুর পরিমাণে আগাছা মানে ধনে গাছ এবং আগাছা গুলো এমন ভাবে হয় অনেক সময় বোঝা যায় না, এবং বাজারেও আমরা যখন কিছু কিছু আগাছা আর কি বাজারে যখন আমরা ধনেপাতা কিনি দেখবা যে এর ফাঁকে ফাঁকে অনেক ধরনের ভিন্ন ভিন্ন জাতীয় মানে কাছাকাছি যত ওয়াইল্ড কিছু মানে তোমার হচ্ছে উইড হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে। কাজেই হার্বিসাইড অ্যাপ্লাই করতে হবে। তবে খেয়াল রাখতে হবে হার্বিসাইড স্প্রে করার 1 সপ্তাহের মধ্যে হারভেস্ট করা যাবে না, জাস্ট লাইক আদার্স ক্রপ আর কি। থিনিং করতে হবে 30 দিন অন্তর। 1 মাস হয়ে গেলেই, যেহেতু ইনিশিয়ালি 2টা করে বীজ পার গর্ততে রাখা হয়, অনেক সময় একটু ঘন হয়ে যেতে পারে, ঘন হলে তখন সেগুলোকে থিনিং করে আমরা বাজারে বিক্রি করতে পারি, খেয়ে ফেলতে পারি। শুধুমাত্র অনলি 2 প্ল্যান্ট একটা হিলের মধ্যে গর্তে 2টা করে গাছ থাকবে, এর চেয়ে বেশি থাকবে না, স্পেশালি ফর ফ্রুট পারপাজে। উইডিং করতে হবে অ্যাজ অ্যান্ড হোয়েন নেসেসারি।
সাইকোসেল দেয়া যেতে পারে, স্প্রে সাইকোসেলস, মানে এটা হচ্ছে এক ধরনের গ্রোথ গ্রোথ প্রমোটিং সাবস্টেন্স সাইকোসেল, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস আসলে। এটা কি করে, এটা হচ্ছে ড্রাউট টলারেন্ট করে, অর্থাৎ যে জায়গায় হচ্ছে ইরিগেশনের ফ্যাসিলিটি কম, আমরা রেইনফেডের উপর ডিপেন্ড করবি, সেইখানে যাতে গাছটা হচ্ছে ড্রাউট বা খরা টলারেন্ট হয়, সেখানে সাইকোসেল ইউজ করা যেতে পারে। পেস্ট এন্ড ডিজিজেস, আসলে ধনে পাতাতে খুব বেশি ডিজিজ পেস্ট দেখা যায় না, মানে ফ্রুটের মধ্যে পোস্ট হারভেস্ট কিছু ডিজিজ হয়, ফাঙ্গাস হয়, বিশেষ করে ফ্রুটের মধ্যে ফল ছিদ্র করে বা এক ধরনের পোকা হয় আর কি, হ্যাঁ। কিন্তু গাছে তেমন কোনো পোকামাকড় দেখা যায় না। তারপরেও কিছু পোকা আছে যেগুলো কমনলি সব ক্রপেই হয়, বিশেষ করে এফিড। এটা হচ্ছে যেহেতু কচি পাতা থাকে, ইনিশিয়ালি সেল সাক করে এবং গাছটার পাতাগুলোকে পুড়ে ফেলে বা নষ্ট করে ফেলে, পুরো ক্রপটাকে ড্যামেজ করে দিতে পারে। এই জন্য এফিডকে কন্ট্রোল করতে হবে বাই মিথাইল ডিমেটন ইউজ করে এটাকে কন্ট্রোল করা যেতে পারে, বা ডাইমিথাইল ইউজ করা যেতে পারে। দেন আসতেছে হচ্ছে স্পেশালি এফিডই শুধু পাওয়া যায়, অন্য ক্রপ তেমন দেখা যায় না। আদার্স যে মানে ইনসেক্ট গুলো দেখা যায়, বিশেষ করে মাহফুজ, প্লিজ মিউট মাহফুজ। এফিড ছাড়া অন্য যেমন লেডিবার্ড বিটল দেখা যায় পাতার মধ্যে বা পাতা ফুলের মধ্যে ঘুরতে থাকে, সেগুলো কিন্তু উপকারী পোকা। খেয়াল রাখতে হবে যে উপকারী পোকাগুলো যেন কোনোভাবেই আবার মানে ড্যামেজ না হয়, নষ্ট না হয়। এরপর পাউডারি মিল্ডিউ আছে। পাউডারি মিল্ডিউ হচ্ছে ডিজিজ গুলোর মধ্যে পাউডারি মিল্ডিউ এবং উইল্ড এবং গ্রেইন মোল্ড, যেটা পরে আমি আসবো। পাউডারি মিল্ডিউ বেশি হয় আমরা জানি পাতার উপরে এবং নিচে, বিশেষ করে লোয়ার সারফেসে হোয়াইটিশ কালার্ড স্পট দেখা যায়, ধীরে ধীরে সেগুলো বড় হয়, তারপর ধীরে ধীরে পুরো পাতাটাকেই সাদা একদম মানে ঘিরে ফেলে এবং আলটিমেটলি পাতাটা হলুদ হয়ে মারা যায়। পাউডারি মিল্ডিউ যেটা আমরা বলি আর কি, সেটাকে কন্ট্রোল করতে হবে। ওয়েটেবল সালফার ইউজ করা যেতে পারে, ডাইনোক্যাপ ইউজ করা যেতে পারে, নিম সিড কার্নেল এক্সট্রাক্ট অর্থাৎ বায়োলজিক্যাল ফাঞ্জিসাইড হিসেবে নিম এক্সট্রাক্ট ইউজ করা যেতে পারে, স্প্রে করা যেতে পারে। মানে 3 বার ফার্স্ট স্প্রে করতে হবে জাস্ট ডিজিজ অ্যাপিয়ারেন্সের পর, দ্বিতীয় এবং তৃতীয়টা 10 দিন অন্তর অন্তর করলে আমরা এই রোগ থেকে রক্ষা পেতে পারি। উইল্ড হতে পারে, যেটা ইনিশিয়ালি হয় ড্যাম্পিং অফ উইল্ড, এগুলো হচ্ছে চারা গাছে হয় আর কি। সিউডোমোনাস, এটা ফ্লোরেসেন্স ইউজ করা যেতে পারে 10 কেজি পার হেক্টর, 10 গ্রাম পার কেজি হিসাবে, টু কন্ট্রোল দিস ফাঙ্গাস সিউডোমোনাসটাকে। এরপর আসতেছে হচ্ছে গ্রেইন মোল্ড। এটা সাধারণত গ্রেইন মোল্ড হয় হচ্ছে বীজের মধ্যে বা ফ্রুটের মধ্যে হয়। এটাকে কার্বেন্ডাজিম দ্বারা স্প্রে করে এটাকে মানে গ্রেইন বা শুকনা গ্রেইন বা মানে ফ্রুট যখন হয় তখন এই রোগটা দেখা যায়, অথবা ইভেন পোস্ট হারভেস্টও হতে পারে। যদি কোনো ড্যাম থাকে, ড্যাম ওয়েদার এটাকে ড্যাম কন্ডিশনে কি বলে প্রিজার্ভ করা হয়, তখন এই গ্রেইন মোল্ডটা দেখা যায়, তখন এটা স্প্রে করে দেওয়া যেতে পারে। ওকে, তবে খাওয়ার আগে অবশ্যই ভালো করে সেগুলোকে ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে তারপর কনজিউম করতে হবে সিডটাকে। এছাড়াও কিছু মানে ইনসেক্ট দেখা যেতে পারে, ছোট ছোট কালো হাতি মানে সরি মানে ছোট কালো কালো কিছু ইনসেক্ট দেখা যায় অনেক সময় পোস্ট হারভেস্ট হিসাবে। সেই ক্ষেত্রে ধনেগুলোকে কি করতে হবে, মাঝামাঝি রোদের মধ্যে শুকাতে হবে। রোদের মধ্যে দিলে সানলাইটে ওই ইনসেক্ট গুলো ধীরে ধীরে বের হয়ে চলে যায়। That is another problem we can control by natural means. আমাদের দেশে আসলে কয়েকটি মাত্র জাতি আছে, বিআরআই কয়েকটি জাতি রিলিজ করেছে। এর মধ্যে বাড়ি কোরিয়ান্ডার 1, যেটা পাতা এবং বীজ দুটোই খাওয়া হয়। বাড়ি কোরিয়ান্ডার 2 জাস্ট এটা মেইনলি সিডের জন্য ইউজ করা হয়, বা পাতাও খাওয়া যায়। আর একটা আছে বাড়ি লং কোরিয়ান্ডার, তোমরা অনেক সময় দেখবা যেগুলো আমরা সাধারণত বলি যে মানে বিদেশি জাত, মনে হয় আসলে বিদেশি জাত না, এটাও এক ধরনের কোরিয়ান্ডারের মানে জাত, যেটা পাতাটাকে মেইনলি কনজিউম করি আমরা, বাড়ি লং কোরিয়ান্ডার আর কি। এটা লিফটাকে কনজিউম করা বাজারে অনেক সময় সামারে, বিশেষ করে আর কি যখন দেশি কোরিয়ান্ডারের পাতা খুব কম পাওয়া যায় তখন এইটা অনেক সময় পাওয়া যায় আর কি। এছাড়া ইন্ডিয়ান কিছু ভ্যারাইটি আছে, CO1, CO2, 3, গুজরাট কোরিয়ান্ডার 1, 2, তারপর হচ্ছে রাজেন্দ্র সোয়াতি, সাধনা ইটসেট্রা, এগুলো মানে ইন্ডিয়ান কিছু জাতও পাওয়া যায়, বীজ পাওয়া যায়, যেগুলো ফার্মার্সরা প্র্যাকটিস করে থাকে আর কি। হারভেস্টিং, আসলে গাছের যদি আমরা কুলিনারি হার্ব হিসেবে খাই তাহলে 30 থেকে 30 দিন বা 1 মাস পরেই হারভেস্ট করা যেতে পারে।
সরি, আনলেস পাতাটা হচ্ছে যে বা গাছটা মোটামুটি সবুজ এবং সতেজ থাকা অবস্থা পর্যন্ত হারভেস্টিং করা যেতে পারে। জাস্ট পুরো গাছটাকে আমরা মানে শিকড় সহকারে মাটি থেকে তুলে ফেলবো। ওকে? এরপর সেটাকে একটু পরিষ্কার করে ধুয়ে আমরা সরাসরি সালাদ হিসেবে খেতে পারি। কুলেনিয়া হারভেস্ট হিসেবে। আর যদি আমরা সেটা সিজের জন্য রেখে দেই তাহলে হারভেস্টিং করতে হবে হচ্ছে আ যখন দেখা যাবে যে গাছগুলো ধীরে, ধীরে মরে যাওয়া শুরু হয়েছে। পাতা বা আদার্স লিফ স্টেম গুলো ড্রাই হওয়া শুরু হয়েছে, ইয়েলো হওয়া শুরু হয়েছে। বাট মানে সিড গুলো স্টিল মানে গ্রিন কালারই আছে, ম্যাচিউর হয়ে গেছে। বাট গাছ মরে যাওয়া শুরু হয়েছে, তখনই বুঝতে হবে যে দিস ইজ দ্য রাইট টাইম ফর হারভেস্টিং ফর ফ্রুটস। এই সময় আমরা হচ্ছে পুরো গাছটাকে পুল করে নিতে হবে। ওকে? তারপর সেটাকে উইনিং করতে হবে, ড্রাই করতে হবে ফার্স্ট। তারপর হচ্ছে থ্রাশ হবে এবং উইনউইং বা ঝাড়ু দিয়ে এবং পরিষ্কার করে সেগুলো আমরা হচ্ছে আ স্প্রে কি বলে আ আ স কনজিউম ও করতে পারি আ গুঁড়া করে অথবা সেটাকে প্রিজার্ভ করতে পারি একটা নির্দিষ্ট টেম্পারেচারে। ওকে? আর ফলন হচ্ছে রেইনফেডে একটু ফলনটা বেশি হয়। সরি কম হয়। যেহেতু বৃষ্টির উপর ডিপেন্ড করতে হয়, অনেক সময় বৃষ্টি কম হলে স্বাভাবিকভাবেই ফলন কমে যেতে পারে। ৩০০ থেকে ৪০০ কেজি পার হেক্টর। ইরিগেটেড ক্রপে গ্রেইন ইল্ড যেটা আরকি সেটা আছে ৫০০ থেকে ৬০০ কেজি পার হেক্টর। আর লিফের ইল্ড অনেক বেশি, খুবই স্বাভাবিক। যেহেতু পুরো গাছটা আমরা খেয়ে ফেলি, এটার ফলনটা বেশি ৬ থেকে ৭ টন পার হেক্টর। আসলে দ্যাট ইজ ইট ফর কোরিয়ান্ডার। আ তো তোমাদের যদি কোনো পার্টিকুলার কোয়েশ্চেন থাকে, এখানে খেয়াল রাখতে হবে কোরিয়ান্ডার হচ্ছে একটি আম্বেলিফেরি ফ্যামিলির ক্রপ বা এপিএসসি ফ্যামিলি। ইটস a very important crop. If you have any questions, please ask. তোমাদের কোনো কোশ্চেন আছে ফ্রম কোরিয়ান্ডার থেকে? তোমাদের কোনো কোশ্চেন আছে কি? ইয়েস, ইয়েস। টপ ড্রেসিং মানে কি স্যার সেটাই দেওয়া স্যার? ইয়েস, ইয়েস। টপ ড্রেস মানে হচ্ছে ছিটাই দেওয়া আছে। মানে উপরি প্রয়োগ, বাংলাতে বলে হচ্ছে উপরি প্রয়োগ। বাংলাতে বলে উপরি প্রয়োগ। ফার্টিলাইজারটা আমরা যখন মানে ছিটিয়ে দেই উপরে ইউনিফর্মলি, তখন সেটাকে বলে টপ ড্রেসড। ওকে স্যার। স্যার গ্রেইন মোল্ডের ফার্স্ট স্টেজে কিভাবে বুঝবো যে গ্রেইন মোল্ড হচ্ছে বা এমন কিছু? গ্রেইন মোল্ড আসলে যখন হয় ইনিশিয়ালি আরকি, তখন এক ধরনের হালকা মানে স্পট বা ক্ষুদ্র মানে মানে হোয়াইটিশ কালারড স্পট বা ব্ল্যাক কিছুটা অ্যাশ ব্ল্যাক কালারড স্পট দেখা যায় আরকি বীজের মধ্যে। একটু দেখেই বুঝতে হবে যে আসলে, এবং হাত দিয়ে যদি তুমি হচ্ছে বীজটাকে একটু রাব করো, তাহলে দেখবা যে হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে তোমার হচ্ছে কিছু, কিছু পাউডারি টাইপের ম্যাটেরিয়ালস চলে আসে। তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে সামথিং হ্যাপেন্ড বাই গ্রেইন মোল্ড। ওকে? আর যখন বেশি এফেক্টেড হয়ে যায়, তখন পুরো বীজটাই তুমি হাতের মধ্যে নিলেই বুঝতে পারবা যে হাতের মধ্যে মনে হচ্ছে পাউডার লাইক সাবস্টেন্স দেখা যাবে আরকি। মানে ব্ল্যাক কালারড টাইপের। ওকে? আসলে এটা গ্রেইন মোল্ডটা আরেকটা কারণে হতে পারে। বিশেষ করে ওই যে ইনসেক্ট যে বললাম, ইনসেক্ট যখন এটাকে মানে আ নিগলিং করে আরকি, আ কালো কিছু ছোট, ছোট ইনসেক্ট যেগুলো রাইসের ক্ষেত্রেও দেখা যায়, পোস্ট হারভেস্ট ইনসেক্ট। সে একই সাথে গ্রেইন মোল্ডটা হচ্ছে দুটাই একসাথে সাইমালটেনিয়াসলি এফেক্ট করতে পারে। সেজন্য খেয়াল রাখতে হবে যে আ যে কন্ডিশনে আমরা এটাকে মানে যে শুকাবো, এটার জন্য ভালোমতো শুকানো হয় সানলাইটে, ডাইরেক্ট সানলাইটে। এটার ময়েশ্চারটা যেন একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে আসা হয় ৮ থেকে ১০% ময়েশ্চারের মধ্যে। তাহলে আর গ্রেইন মোল্ডটা হবে না। যদি ময়েশ্চার থাকে, একটু ড্যাম্প থাকে, তাহলে এই গ্রেইন মোল্ডটা দেখা যায়। আবার যেহেতু আমরা হচ্ছে ধনেটাকেই বীজটাকেই খেয়ে ফেলবো বা মানে এটাকে গুঁড়ো করে খাওয়া হয়, কাজেই ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড এপ্লাই না করাই বেটার। এটাকে রোদে শুকানোটাই হচ্ছে সবচেয়ে ভালো উপায় আরকি। আদারওয়াইজ তো এই মানে বীজের সঙ্গে, সঙ্গে আমরা হচ্ছে পেস্টিসাইডও খেয়ে ফেলবো আরকি। সেটা একটা প্রবলেম আরকি। স্পেশালি পোস্ট হারভেস্ট এর ক্ষেত্রে। কাজেই এটার প্রিজার্ভেশনটা খুব কেয়ারফুলি করতে হবে। এনি মোর কোয়েশ্চেনস? আচ্ছা, যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে স্পেশালি যারা এ, বি এবং ডি এই ৩ টি সেকশনের যারা স্টুডেন্ট, আমার মনে হয় তাদের ক্লাস মোটামুটি শেষ আরকি।
শুধুমাত্র সি সেকশনের একটি টপিক বাকি আছে, সেটা হচ্ছে কিউকারবিটস সি সেকশন। কাজেই সি সেকশন বাদে বাকি যারা আছো, ইউ ক্যান লিভ ইফ ইউ ওয়ান্ট, অর ইউ ক্যান জাস্ট কন্টিনিউ টু মেমোরাইজ থিংস। আমার আসলে আরেকটি টপিক আছে, যেহেতু কিউকারবিটস আমি আজকে কিছুটা আগাই নেব, নেক্সট হয়তো 10-15-20 মিনিটস। আর তোমাদের সি সেকশনের মানে যারা আছে আর কি, আমি আর একটা ক্লাস যেহেতু লাগবে, তোমরা যদি এগ্রি করো তাহলে এই সপ্তাহেই আমি এই ক্লাসটা নিয়ে শেষ করে দিতে চাচ্ছি, তোমাদের সুবিধা মতো টাইমে আর কি, ইফ ইউ ওয়ান্ট আর কি। তাহলে আমার মনে হয় একটি ক্লাসের জন্য নেক্সট রবিবার আমি অন্য একজন স্যারকে হয়তো সেক্ষেত্রে দিয়ে দেবো ক্লাসটা আর কি। তোমরা এই সপ্তাহে কি একটি ক্লাস কোনো একটা সময় করতে পারবা, বা কোনো ক্লাস শেষ হয়ে গেছে সেই ফাঁকে? স্যার এরপর আমাদের কোনো ক্লাস নাই, 10টা থেকে মানে 10টা থেকে সি সেকশনে কোনো ক্লাস নাই আর আজকে। ও আজকে 10টা থেকে সি সেকশনে ক্লাস নাই? না স্যার, শুধু একটাই আচ্ছা, হর্টিকালচার ক্লাসটাই ছিল না। তাহলে আমার মনে হয় তোমরা যদি একটু মানে পেশেন্ট হও, তাহলে আমি আজকেই শেষ করে দিতে চাই আর কি। শুধু সি সেকশনেই থাকলেই হবে, অন্যদেরকে তো মোটামুটি শেষ হয়ে গেছে আর কি। আমার হয়তো অ্যারাউন্ড 45 মিনিটস ক্লাসটা লাগবে। ইফ ইউ ওয়ান্ট দেন আমার মনে হয় আমি শেষ করে দিতে পারি, নাকি বলো তোমরা? ওকে স্যার। আমি মাঝখানে তোমাদের কিছুটা আগানোর পরে আমি তোমাদের 15 মিনিটস ব্রেক দেব, ঠিক আছে? আমি নিজেও নাস্তা করি নেই, তোমরাও একটু নাস্তা টাস্তা করে নিবা, তারপর 15 মিনিট ব্রেক দিয়ে আবার আমরা শুরু করবো। ওকে ওকে, আমার মনে হয় তাহলে এক কাজ করি, তোমরা একটু ব্রেক নাও। হ্যাঁ, এখনই ব্রেক নাও। স্যার প্রথম কয়েকটা স্লাইড যদি আবার একটু দেখাইতেন। আচ্ছা, আমি স্লাইড তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা পরে দেখতে পারবা, যদি আনলেস তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে। কোশ্চেন থাকলে বলো। তোমাদের কি কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, আদারওয়াইজ আমি স্লাইড দিয়ে দিব তোমাদেরকে ক্লাস শেষে। নেই স্যার, ঠিক আছে স্যার। ওকে, তাহলে তোমরা 15 মিনিট সময় নাও, একটু নাস্তা টাস্তা করো, আমি নিজে একটু নাস্তাটা শেষ করে আমরা আবার হচ্ছে জাস্ট 9টা করে থাকি। মোস্ট অফ কি করবে, সারা বছরই আমরা কাল্টিভেট করে থাকি। কাজেই এখন আর আসলে শুধুমাত্র সামার সিজনে আগে বলা হতে যে অল কিউকারবিটস আর কাল্টিভেটেড ইন সামার এক্সেপ্ট বটল গোট, শুধুমাত্র লাউটাকেই আমরা হচ্ছে উইন্টারে করতাম। বাট নাও ইট ইজ শুধু লাউ না, লাউটাকেও সামারে সারা বছর পাওয়া যায়, সামারে পাওয়া যায়, এবং মোস্ট অফ দ্য কিউকারবিটস অন্যগুলো আসলে শীতকালেও দেখা যায় কিছু কিছু পাওয়া যায়। তো এখানে বিটার গোট আছে করলা, ইন্দো বার্মান রিজিয়ন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং মার্চ থেকে মে মাস পর্যন্ত কাল্টিভেট করা হয়, প্ল্যান্টিং টাইম। টিজেল গোড আছে, টিজেল গোড বা কাকরোল, এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিন, মোমোডিকা ডাইওইকা, এটা হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল মাসে হয় টিজেল গোডটা। কাকরোলটা মেইনলি সামার সিজনই আছে স্টিল। বটল গোড সরি উইন্টার সিজনে আছে আর কি, কাকরোলটা পাওয়া যায়। এরপর হচ্ছে বটল গোড। বটল গোড হচ্ছে উইন্টার সামার দুটাতেই হয়, ইথিওপিয়ান অরিজিন, সেপ্টেম্বর থেকে নভেম্বর, মার্চ থেকে মে মাসে প্লান্টিং করা হয়। কিউকার পাওয়ার আছে, শশা সারা বছরই পাওয়া যায়, সারা বছরই কাল্টিভেট করা যায়। মাস্কমেলন আছে, অর্থাৎ মাস্কমেলন অর্থাৎ বাঙ্গি যেটাকে আমরা বলি আর কি, নভেম্বর থেকে জানুয়ারি, মেইনলি শীতকালে হয় আর কি। এরপর পামকিন আছে, মিষ্টি কুমড়া, এটা শীত গ্রীষ্ম দুটাতেই হয়। পেরু এবং মেক্সিকোতে কাল্টিভেট করা হয়। রিজ গোড বা রিপড গোডও বলা হয়, অর্থাৎ ঝিঙ্গা যেটা, এটা মেইনলি মানে সামার সিজন। স্পঞ্জ গোড, ধুন্দল, সেটাও সামার সিজনে হয়, ইন্ডিয়ান অরিজিন, মোস্ট অফ দেম আর ইন্ডিয়ান অরিজিন আসলে বেসিক্যালি। স্ন্যাক গোড, চিচিঙ্গাও আসলে সামারে হয়, বাট শীতকালে মানে লেট সামার ওই এখন পাওয়া যাচ্ছে আর কি। পয়েন্টেড গোড আছে, পটল, ইন্ডিয়ান অরিজিন, অক্টোবর থেকে নভেম্বর মাসে, বাট এখনো বাজারে আসলে কিছুটা পাওয়া যায়, অর্থাৎ সামারে তো হয় মেইনলি, বাট উইন্টারে একদম মানে সামারের শেষে উইন্টারের শুরুতেও আসলে পাওয়া যায়, যদিও আকৃতি ছোট হয়, আকারে ছোট হয়, বাট স্টিল পাওয়া যায়। এরপর ওয়াটারমেলন আছে, তরমুজ, যেটা ট্রপিক্যাল আফ্রিকাতে হয়, আফ্রিকাতে প্রচুর পরিমাণে হয়, সাইট্রুলাস ল্যানাটাস।
জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এটা প্ল্যান্টিং করা হয় এবং এপ্রিল মে মাসের দিকে, বিশেষ করে মে জুন মাসে বাজারে দেখবা প্রচুর পরিমাণে ওয়াটারমেলন বা তরমুজ বাজারে কিনতে পাওয়া যায় জুন মাস জুলাই মাস পর্যন্ত। আবার কিছু কিছু দুই একটি জাত এখন বের হয়েছে বা যা অথবা কি বলে প্লান্ট গ্রোথ রেগুলেটরস ইউজ করে, গ্রোথ রেগুলেটর ইউজ করলে ফ্লাওয়ারিং করা হয় এবং সেগুলো সারা বছরই মোটামুটি বাজারে পাওয়া যায়। আকৃতি যদিও ছোট কিন্তু পাওয়া যায়। ওয়াক্সকোড আছে বা ওয়াক্সকোড যেটাকে আমরা অ্যাশকোডও বলে থাকি বা তোমার যেটা চাল কুমড়া আর কি। হ্যাঁ, এটা বেনিনকাসা হিসপিড, এটা সাউথ ইস্ট এশিয়ান অরিজিন এবং এটা ফেব্রুয়ারি মে অর্থাৎ মেইনলি সামার সিজনে পাওয়া যায়, বাট শীতের শুরুতে বা লেট সামারে আসলে পাওয়া যেতে পারে। এইগুলো হচ্ছে কিউকারবিটস গুলো মোটামুটি আমাদের দেশে যেগুলো কাল্টিভেট হয়ে থাকে। ইম্পর্টেন্স আসলে মোস্ট অফ দ্য কিউকারবিটস ইন্ডিজিনাস, অনেক পুরাতন ফসল এবং ওয়াটার মেইনলি এটা আসলে ওয়াটার কন্টেন্ট অনেক বেশি থাকে, রিফ্রেশিং। তার আগে আরেকটা কথা বলি, কিউকারবিটস ফ্যামিলিতে যেটা দেখা যায় যে কিছুটা তিক্ততা থাকে, বিশেষ করে শসা, ক্ষীরা বা বাঙ্গি বা এই জাতীয় আর কি। এবং মুখটা কাটলে দেখবা যে যদি ঘষা হয় তাহলে এক ধরনের সাদা হোয়াইটিশ কালার পদার্থ বের হয়ে আসে, প্লাস খেতেও অনেক সময় কিছুটা তিক্ততা থাকে আর কি। এটার কারণ হলো কিউকারবিটেসিন নামক একটা কম্পাউন্ড থাকে, কিউকারবিটেসিন, যেটার কারণে আসলে তিতা হয়। আর এই কিউকারবিটেসিন কম্পাউন্ড থাকার কারণেই আসলে এই ফ্যামিলিটার নাম হয়েছে কিউকারবিটস। ওকে, কিউকারবিটেসিন কম্পাউন্ডের উপস্থিতির কারণে এই ফ্যামিলিটাকে কিউকারবিটেসি নাম দেওয়া হয়েছে। মোস্ট অফ দেম আর ফ্রেশ কন্ডিশনে, অনেকগুলোকে ফ্রেশ কন্ডিশনে খাওয়া হয়, শসা, ক্ষীরা এই জাতীয় যেগুলো আছে আর কি। খুব রিফ্রেশিং, প্রচুর পরিমাণে ওয়াটার থাকে, 99% ওয়াটার কন্টেন্ট থাকে। বিশেষ করে সামার সিজনে গরমের সময় কিউকারবিটস জাস্ট সালাদ হিসেবে বা বিভিন্ন ফর্মে ছোটখাটো এটার উপর বিজনেসে আসলে এমনিতেও আমরা তো খাই সারা বছর, এছাড়া গরমের সময় বেশি খাওয়া হয় আর কি। রাস্তাঘাটে পথ চলাচলে দেখা যায় যে এক একটা কিউকারবিটস জাস্ট একটা শসা 10 টাকা 20 টাকা করে বিক্রি হয় আর কি, খাওয়া হয় টু গেট এক্সট্রা ওয়াটার ইন দ্য বডি। মোস্ট অফ দ্য কিউকারবিটস এর মেডিসিনাল ভ্যালু আছে, বিশেষ করে করলার ক্ষেত্রে করলা ডায়াবেটিস হলে করলার জুস খেতে হয়, যদিও খেতে খুবই তিতা, তারপরেও খেতে হয়, বিকজ ইট ইজ ভেরি ইফেক্টিভ ফর অ্যাগেনস্ট ডায়াবেটিক পেশেন্টস, ডায়াবেটিস আর কি। অ্যান্ড কিছু কিছু ভেজিটেবলস আছে মাল্টিপারপাস, টেন্ডার শুট খাওয়া হয়, যেমন হচ্ছে লাউয়ের ক্ষেত্রে আমরা পাতা খেয়ে থাকি, শুট খেয়ে থাকি, আবার সেটা ফ্রুটস খেয়ে থাকি। কাজেই অনেক মাল্টিপারপাস ভেজিটেবল হিসেবে ইউজ হয়। পাম্পকিন স্কোয়াশ যেটা আছে, হলুদ কালার যেহেতু থাকে, ক্যারোটিন থাকে, হাই ক্যারোটিন থাকে, যেটা ভিটামিন এ তে কনভার্ট হয়ে যায় এবং পাকা ফলটা এটার জন্য খুবই উপকারী এবং কয়েক মাস পর্যন্ত স্টোর করা যেতে পারে। অর্থাৎ মে জুন মাসে বা এপ্রিল মে মাসের দিকে হারভেস্ট করার পরে যখন বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসে বাজারে সবজির ঘাটতি হয়, তখন আমরা সেই স্টোর করে 3-4 মাস 5 মাস স্টোর করে আমরা সেই সময় বাজারে বিক্রি করে অনেক দামও পেতে পারি এবং সবজির চাহিদাও অনেক পূরণ হয় আর কি। এবং সালাদ হিসেবে খাওয়া হয়, শসা, ক্ষীরা, বাঙ্গি এগুলো বা তরমুজ সালাদ হিসেবে ফ্রেশ কন্ডিশনে খাওয়া হয়, স্কোয়াশ আছে সালাদ হিসেবে খাওয়া হয়। এরপর হচ্ছে মেনি কিউকারবিটস এবং সারা বছরই করা যেতে পারে, যেটা আমি অলরেডি বলেছি। তোমরা এই নিচে একটু বইয়ের লিস্টে আছে খুলা পাম, যেটা আর কি ইতাল 2015 সালে মেডিসিনাল ইম্পর্টেন্স অফ কিউকারবিটস। তোমরা যদি চাও মেডিসিনাল ইম্পর্টেন্স আর কি আছে সেটা দেখে নিতে পারো এটা এই রেফারেন্সটা থেকে। নাও সেক্স এক্সপ্রেশন ইন কিউকারবিটস ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আমরা দিয়ে থাকি আর কি সাধারণত। সেক্স এক্সপ্রেশন ক্লাস টেস্ট, ইভেন ফাইনাল পরীক্ষাও থাকতে পারে। সেক্স এক্সপ্রেশন ইন কিউকারবিটস, কিউকারবিটস এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ সেক্স থাকে আর কি, জাস্ট লাইক পাপায়াতে যেমন পেঁপেতে যেমন সেক্স ডিটারমিনেশন থাকে, সেক্স ডিফারেন্ট কাইন্ডস অফ সেক্স থাকে, কিউকারবিটসেও এরকম ফুলের মধ্যে ভিন্নতা থাকে, অনেক বেশি থাকে। মোস্টলি আসে কিউকারবিটস যত ভেজিটেবল আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফ্লাওয়ারের ভিন্নতা থাকে হচ্ছে কিউকারবিটস এর মধ্যে। কিছু আছে সেক্সুয়ালি মনোমরফিক, আবার কিছু আছে পলিমরফিক, একটা হচ্ছে সিঙ্গেল ফর্ম আর একটা হচ্ছে পলিমরফিক, ডিফারেন্ট ফর্মস। আমরা যদি দেখি আর কি হার্মাফ্রোডাইট, আমরা জানি হার্মাফ্রোডাইট হচ্ছে যখন একই ফুলের মধ্যে মেল এবং ফিমেল পার্ট দুটেই থাকে তখন সেটাকে বলে হার্মাফ্রোডাইট, যেমন ঝিঙ্গাতে থাকে। এরপর মনোসিয়াস হচ্ছে যখন ফিমেল এবং মেল ফ্লাওয়ার একই গাছে থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন পজিশনে থাকবে তখন সেটাকে আমরা মনোসিয়াস বলি, যেমন পাম্পকিন আছে, বটল বট, কিউকাম্বার। এরপর আস্তে আস্তে হলো গাইনোমনোসিয়াস, অর্থাৎ একই গাছে যখন মেল
সরি ফিমেল ফ্লাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার দুটি থাকবে, তখন সেটাকে বলা হয় গাইনোমনোসিয়াস। বিশেষ করে কিউকাম্বারে আসলে সব ধরনের ফর্মে পাওয়া যায়। শশার মধ্যে মনোসিয়াস, ডায়োসিয়াস মানে মানে মোস্ট অফ দ্য টাইপস মানে মানে ডায়োসিয়াস না, মানে মোস্ট অফ দ্য ফর্মে আসলে শশাতে পাওয়া যায়। রিজ গোড বা মাস্কমেলনের মধ্যে থাকে গাইনোমনোসিয়াস। অ্যান্ড্রোমনোসিয়াস ওয়াটারমেলনে মেইনলি এটা থাকে, শশাতে থাকে। ইন্ডিভিজুয়াল যেটা হচ্ছে মেল এবং হার্মাফ্রোডাইট দুই ধরনের ফ্লাওয়ার থাকে, ঠিক আছে। দুই ধরনের ফ্লাওয়ার একই গাছে বাট ভিন্ন ভিন্ন পজিশনে থাকে। এরপর আছে হলো মনোসিয়াস, অর্থাৎ মেল, ফিমেল এবং হার্মাফ্রোডাইট তিন ধরনের ফুলে ভিন্ন ভিন্ন জায়গায় একই গাছের মধ্যে থাকে, শশাতে দেখা যায়। এরপর আছে সেক্সুয়ালি পলিমরফিক, মানে বিভিন্ন ফর্ম আর কি, যেমন ডায়োসিয়াস, অর্থাৎ মেল প্ল্যান্ট থাকে, মেল ফ্লাওয়ার থাকে মেল প্ল্যান্টে, ফিমেল ফ্লাওয়ার থাকে ফিমেল প্ল্যান্টে। এই সমস্ত গাছের জন্য একটু প্রোপাগেশন ডিফিকাল্ট, স্পেশালি পয়েন্টেড গোড অ্যান্ড টিজেল গোড, এই দুটো হচ্ছে ডায়োসিয়াস। সেপারেট ইন্ডিভিজুয়ালস, মেল এবং ফিমেল, আলাদা আলাদা গাছ, আলাদা আলাদা গাছে মেল প্ল্যান্টে মেল ফ্লাওয়ার, মেল প্ল্যান্টে ফিমেল ফ্লাওয়ার ফিমেল প্ল্যান্টে। যে কারণে দেখা যায় যে আমরা মানে পয়েন্টেড কোডের ক্ষেত্রে, টিজেল কোডের ক্ষেত্রে স্টেম কাটিং করি, অথবা স্টেম কাটিং করলে যেটা হয় যে 100% যদি ফিমেল হয় তাহলেও সমস্যা, আবার 100% যদি মেল হয় তাহলেও তো আরো সমস্যা, ঠিক আছে। এই জন্য এমন ভাবে ইয়ে করতে হবে যাতে মেল এবং ফিমেল অ্যাটলিস্ট 5 to 10% মেল প্ল্যান্ট থাকে এবং বাকি 90% ফিমেল প্ল্যান্ট থাকে। 5টা মেল প্ল্যান্ট যদি 100টা ফিমেল প্ল্যান্টের মধ্যে থাকে তাহলেই মোটামুটি 80 থেকে 90% 100% ফ্রুট সেটিং হয়। আর যেহেতু ডায়োসিয়াসের ক্ষেত্রে আলাদা আলাদা গাছে মেল ফিমেল প্ল্যান্ট থাকে, যেহেতু এটাতে মানে হ্যান্ড পলিনেশন বা আর্টিফিশিয়াল পলিনেশন করতেই হবে, আদারওয়াইজ ফ্লাওয়ার ফ্রুট সেটিং হবে না, যেটা আমি আসতেছি পরবর্তীতে আবার। তো কাজেই ডায়োসিয়াসটা একটা ইম্পর্টেন্ট ভেজিটেবল আমাদের দেশে। গাইনো ডায়োসিয়াস অর্থাৎ ফিমেল এবং হার্মাফ্রোডাইট ইন্ডিভিজুয়ালস আলাদা আলাদা গাছে থাকে। অ্যান্ড্রোডায়োসিয়াস ইন্ডিভিজুয়ালের মধ্যে আইদার হচ্ছে মেল থাকে অথবা হার্মাফ্রোডাইট থাকে, আগেরটা হচ্ছে ফিমেল আর হার্মাফ্রোডাইট। এন্ড ট্রায়োসিয়াস অর্থাৎ মেল, ফিমেল অথবা হার্মাফ্রোডাইট, এক এক সময় এক একটা হতে পারে একই গাছের মধ্যে, ঠিক আছে, যেটাকে ট্রায়োডায়োসিস বলে। কাজে সেক্স এক্সপ্রেশনটা ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই ডিফারেন্ট কাইন্ডস অফ সেক্স, যেগুলো মানে ফুলের ধরন, এগুলো তোমাদের জানা থাকতে হবে, পরীক্ষা অনেক সময় আসে। তোমরা কি বুঝতে পারছো? তোমাদের কোনো কোশ্চেন আছে এই স্লাইড থেকে? স্যার লাস্টে তিনটা স্যার উদাহরণ নাই। আসলে এই তিনটে আসলে চেঞ্জেবল ফর্মস, যেহেতু চেঞ্জেবল ফর্মস কাজেই এটা মেইনলি শশাতে দেখা যায়, তবে খুব চেঞ্জেবল, খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় এক্সপ্রেশন গুলো, কাজে এই জন্য কোনো নির্দিষ্ট এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয় না আর কি। ওকে, আমরা স্যার এক্সাম্পল কি তাহলে স্যার এক্সাম্পল দিব না? তোমরা এক্সাম্পল না দিলেও চলবে, আর দিলে তোমরা শশার এক্সাম্পল দিতে পারো আর কি, শশা স্কোয়াশ টাইপের আর কি। এই জন্য আসলে এগুলো যেহেতু সবসময় দেখা যায় না, সেই জন্য আসলে এখানে এক্সাম্পল গুলো ওইভাবে দেওয়া হয়নি আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আসতেছে হলো ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্স। যদিও আসলে তোমাদের একটু দেখতে এখানে সমস্যা হচ্ছে, তবে আমি আলোচনা করলে তোমরা একটু তাহলে, বিশেষ করে এখানে অনেক কিছু দেয়া আছে, যেমন তোমার ফ্রুটস গুলোর নাম দেওয়া আছে, মানে ভেজিটেবল গুলোর পাশাপাশি তাদের ফুলের কালার বা করলার কালার, এটা তো তোমরা জানতে পারবা। স্টামেন, এগুলো কি মানে স্টামিনেট, অর্থাৎ মানে স্টামিনেট নাকি পিস্টিলেট, এগুলো দেওয়া আছে। ওভারি থাকে নাকি তোমার অ্যান্থার থাকে, মনোসিয়াস কিনা, সেক্স এক্সপ্রেশন সেটা তো তোমরা অলরেডি আমরা কিছুটা আলোচনা করেছি। ব্রিডিং সিস্টেম হচ্ছে, মনে রাখতে হবে মোস্ট অফ দ্য কিউকারবিটসই কিন্তু সেলফ এবং ক্রস দুই ধরনের পলিনেশনে হয়। সেলফ পলিনেশন হতে পারে, আবার ক্রস পলিনেশন হতে পারে। ডায়োসিয়াস গুলোতে তো ক্রস পলিনেশন করতেই হবে, হ্যান্ড পলিনেশন করতেই হবে। আর মনোসিয়াস যেগুলো, সেগুলোতে যেহেতু ভিন্ন ভিন্ন পজিশনে থাকে, সেজন্য সবসময় কিন্তু সেক্স পলিনেশন নাও হতে পারে। একই মনোসিয়াস হলেও দেখা যায় যে হচ্ছে আর্টিফিশিয়াল পলিনেশন করে নিতে হয়, যেহেতু ভিন্ন ভিন্ন জায়গায় বা একই গাছের ভিন্ন ভিন্ন পজিশনে থাকে। ইনসেক্ট দ্বারা যদি হয় তাহলে তো ভালো। আর সেক্স পলিনেশন তো মেইনলি, সেলফ পলিনেশন মেইনলি হলো যে ইয়া হয় কি বলে, হার্মাফ্রোডাইট ফ্লাওয়ারে হয় সেলফ পলিনেশন। বাট অনেক সময় অ্যান্থার, স্টিগমার যদি তোমার হচ্ছে যে হাইট সেম না থাকে, তাহলে অনেক সময় পলিনেশন হয় না, কাজে ক্রস পলিনেশনটাই দেখা যায় আসলে। ফ্লাওয়ারিং রেশিও, এটা একটা ইম্পর্টেন্ট। ফ্লাওয়ার রেশিও কিরকম থাকতে হবে, কারণ মোটামুটি 10:1, অর্থাৎ 10টা যদি তোমার ফিমেল থাকে, একটা মেল প্ল্যান্ট থাকলেই হবে, এভাবে আর কি। অর্থাৎ 100টা মেল প্ল্যান্ট থাকলে, 100টার মধ্যে 90টা ফিমেল প্ল্যান্ট থাকলে 10টা মেল প্ল্যান্ট থাকলেই যথেষ্ট টু মানে সাকসেসফুলি পলিনেশন অ্যান্ড ফার্টিলাইজেশন। অ্যান্থেসিস পিরিয়ড ইজ ভেরি ইম্পর্টেন্ট।
তোমরা এই অ্যানথেসিস পিরিয়ড গুলো কোন ফুলের অ্যানথেসিস পিরিয়ড কত ঘন্টা সেটা তোমাদের জানতে হবে। অ্যানথেসিসটা কি? ফুল ফোটার সময় আর কি, যেটাকে বলে অ্যানথেসিস পিরিয়ড, মানে ফুল ফোটার টাইমটাকে অ্যানথেসিস বলে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হলো কিউকারবিটস এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্টিগমাটা এবং অ্যান্থারটা রিসেপটিভ থাকে, স্টিগমাটা রিসেপটিভ থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ফুলটা ওপেনিং হওয়ার ক্ষেত্রে মোস্ট অফ দ্য ফ্লাওয়ার্স এর ক্ষেত্রে দেখা যায় 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত তোমার হচ্ছে যখন ফুল ফুটলো আর কি ভোরবেলা একটা ফিমেল ফ্লাওয়ার, তারপর থেকে জাস্ট 10 to 12 আওয়ার্স রিসেপটিভ থাকে। এই সময়ের মধ্যে যদি পোলেন গ্রেইন এসে সেখানে পড়ে বাই ইনসেক্ট অর বাই হ্যান্ড পলিনেশন বা আর্টিফিশিয়াল পলিনেশন, তাহলেই কিন্তু সেটা হচ্ছে ফ্রুট সেটিং হবে। আদারওয়াইজ পলিনেশন বা ফার্টিলাইজেশন হবে না এবং ফ্রুট সেটিংও হবে না। এই জন্য অ্যানথেসিস পিরিয়ড জানতে হবে যে কোন ফুলের বা কোন সবজির কিউকাম্বার বা গোটস, স্মল মেলন বা হোয়াটএভার আর কি, কোটার অ্যানথেসিস পিরিয়ড কতটুকু, এবং ওই অনুযায়ী কিন্তু হ্যান্ড পলিনেশনটা করে দিতে হবে। অর্থাৎ যদি আমরা পটল বা দেখবা যে বিশেষ করে পটলের ক্ষেত্রে ফার্মার্সরা খুবই ভোরবেলা সকালে মাঠে যায় সূর্য ওঠার আগেই, যে হ্যান্ড পলিনেশন করে কাঠি দিয়ে অথবা ব্রাশ দিয়ে অথবা কটন বাড দিয়ে, ঠিক আছে, হ্যান্ড পলিনেশন করে দিতে হয়। আদারওয়াইজ ওই সময়ের মধ্যে অ্যানথেসিস পিরিয়ডের মধ্যে যদি হ্যান্ড পলিনেশন না হয় তাহলে কিন্তু ফুল হলেও ফল হবে না। যে কারণে দেখা যায়, বিশেষ করে তোমরা নিজেরাও খেয়াল করে থাকবা যে কিউকাম্বারের মধ্যে সবসময় সুইট গোটের মধ্যে মিষ্টি কুমড়াতে খুবই সুন্দর সুন্দর ফুল হয়। মোস্ট অফ দ্য ফ্লাওয়ার দেখা যায় ফিমেলও থাকতে পারে, মেলও হতে পারে, কিন্তু ফিমেল ফ্লাওয়ার হলেও দেখা যায় ফ্রুট সেটিং হয় না, অথবা ফ্রুট সেটিং সামান্য একটু ওভারিটা একটু বড় হয়, আবার সেটা হচ্ছে হলুদ হয়ে মরে যায়। এটার কারণটা হলো ডিউ টু ল্যাক অফ পলিনেশন, ডিউ টু ল্যাক অফ ফার্টিলাইজেশন। কারণ হচ্ছে ওইটার যে সময় অ্যানথেসিস ছিল ওই সময় পলিনেশন হয় নাই, হয়তো পলিনেশন হয়েছে কিন্তু পরে, বাট ওই সময় হয়ে কোনো লাভ নাই, যেহেতু স্টিগমাটা বাই দিস টাইম অলরেডি রিসেপটিভিটি হারিয়ে গেছে আর কি, ঠিক আছে। কাজেই অ্যানথেসিস পিরিয়ড অর্থাৎ 10 ঘন্টা বা 7 ঘন্টা বা 12 ঘন্টা ফুল ওপেনিং হওয়ার পরে বা ওপেন করে আর্টিফিশিয়াল ওপেন করে তোমার হচ্ছে যখন ম্যাচিউরড হয়ে যায় ফ্লাওয়ারটা, জাস্ট অ্যাবাউট টু ওপেন, এই সময় এটাকে ওপেন করে পলিনেশন করে দিতে হবে, তাহলেই সেটা ফ্রুট সেটিং হবে। এটা যদি করো তাহলে মিষ্টি কুমড়ার যে বিশেষ করে মনোসিয়াস হওয়া সত্ত্বেও আর্টিফিশিয়াল পলিনেশন করে দিতে হয় মিষ্টি কুমড়াতে, কারণ মিষ্টি কুমড়াতে এটা বেশি দেখা ডায়োসিয়াসে তো করতেই হবে, কিন্তু মিষ্টি কুমড়াতেও দেখা যায় যে হচ্ছে মনোসিয়াস হওয়া সত্ত্বেও পলিনেশন করে না দিলে ফ্রুট সেটিং হবে না। কাজে এই অ্যানথেসিস পিরিয়ড গুলো তোমাদের জানতে হবে আর কি। নাও আমাদের সিলেবাসে আসলে কয়েকটা অনেকগুলো তো কিউকারবিটস আছে, তার মধ্যে 4-5টা আমাদের 5টা-6টা আছে আর কি অ্যাজ ইন্ডিভিজুয়াল ক্রপ হিসাবে। তার মধ্যে সুইট গোট আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আমি আসলে একটু টাচ করে যাবো, যেহেতু স্লাইড গুলো দিয়ে দেবো তোমরা। এখানে দেখো ফুলের মধ্যে একটা মেল ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার আছে। পলিনেশন ফার্টিলাইজেশন এটা প্র্যাকটিক্যালি আছে, আমরা প্র্যাকটিক্যালি তোমাদের করে দেখাবো কিভাবে পলিনেশন ফার্টিলাইজেশন করতে হয় আর্টিফিশিয়ালি বা হ্যান্ড পলিনেশন, অথবা বাই দিস টাইম তোমরা 2-1 প্র্যাকটিস করেছো আর কি যদি ক্লাস হয়ে থাকে। সুইট গোট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা কিউকারবিটস, সামার সিজনে হয়। পাকা ফল আমরা কাঁচা একদম মেচুর থেকে খাওয়া শুরু করি, একদম খেতে খেতে পাকা ফল পর্যন্ত খাওয়া হয় আর কি। এরপর পাকার পরে হারভেস্ট করার পরে সেটা স্টোর করেও রাখা যায় 4 থেকে 6 মাস পর্যন্ত। ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস থাকে, অলমোস্ট অল সর্টস অফ নিউট্রিয়েন্টস, স্পেশালি ক্যারোটিনস থাকে যেটা ভিটামিন এ তে কনভার্ট হয়। আর এখানে একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে যে আসলে কত বড় হইতে পারে একটা সুইট গোট আর কি, সেটাকে বোঝানোর জন্য ছবিটা দেওয়া হয়েছে। কিছুটা ওয়ার্মার, আসলে মোস্ট অফ দ্য কিউকারবিটস আসলে কিছুটা ওয়ার্ম কিছুটা গরম আবহাওয়া পছন্দ করে, যেই জন্য আমাদের দেশে সামার সিজনে হয় 30 ডিগ্রি, অ্যারাউন্ড 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর ইভেন 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটা টলারেট করতে পারে, যে জন্য গরম আবহাওয়ায় মেইনলি হয়। যদিও বোটল গোটটা একটু শীতকালে হয় আর কি, বাট কিছু কিছু ভ্যারাইটি আবার সামারে হয়, সেটা খেয়াল রাখবে। সিড জার্মিনেশনের ক্ষেত্রে এই যে বললাম একটু হাইলি অ্যাম্বিয়েন্ট বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইজ গুড। অনেকগুলো জাত আছে, আমি পরে আসতেছি। ফার্টিলাইজার দিতে হবে কাউডাং, ইউরিয়া, টিএসপি, এমওপি। কাউডাংটা দিতে হবে টিএসপি এমওপির অর্ধেক, এবং কাউডাং হচ্ছে ইনিশিয়ালি ল্যাব প্রিপারেশনের সময় গর্তের মধ্যে দিতে হবে, যেহেতু পিট প্রিপারেশন করে দিতে হয়। কিউকারবিটস এর ক্ষেত্রে পিটে তোমার হচ্ছে প্ল্যান্টিং করতে হয় বা সিড সোয়িং করতে হয়। এরপর হচ্ছে বীজ লাগানোর 3 সপ্তাহ পরে ইউরিয়া 3 ভাগ করে এবং টিএসপি এমওপির বাকি 2 ভাগ করে গাছের গোড়ায় চতুর্পাশে রিং করে দিতে হয়। তারপর হচ্ছে ফলোড বাই ইরিগেশন। এভাবে ইউরিয়াটাকে 3 ধাপে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর স্প্রে করতে হয়।
সরি মানে রিং করে দিতে হবে। এরপর ফ্রুট ফ্লাই আছে। ফ্রুট ফ্লাই হচ্ছে যে তোমার খুবই ডিভাস্টেটিং একটা পেস্ট। আমি আসলে পরে ডিজিজ পেস্ট দুটি আলাদা করে পড়াবো, তারপরে বলতেছি। ফ্রুট ফ্লাইটা হলো ইনিশিয়ালি একদম ম্যাচুর অবস্থায় এটাকে ছিদ্র করে, ফ্রুট ছিদ্র করে ভিতরে ঢুকে যায়, তারপর ফল বড় হতে থাকে এবং এর লাইফ সাইকেল পূর্ণ করতে থাকে, এবং ফলও যখন ম্যাচুর হয়ে যায় দেখবা যে ফলটা ছিদ্র করে ফুল মানে ইনসেক্টটা মানে ম্যাচিউর মানে তোমার হচ্ছে বড় ইনসেক্টটা বের হয়ে চলে আসে। বাই দিস টাইম ওই কিউকারবিট বাজার থেকে কিনে মাছ কাটলে দেখবা ভিতরটা পুরোটা পচে গেছে বিকজ অফ এই ফ্রুট ফ্লাই। ভেরি ডিভাস্টেটিং। এটাকে কালচার করতে হবে, ক্লিন কালচার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, উইড থাকা যাবে না মাঠে, এবং পয়জন বেইট দিয়ে অথবা পয়জন বেইট তৈরি করা যেতে পারে যে ক্রপের মানে কিউকারবিটসের যেটার জন্য মানে ফ্রুট ফ্লাই হবে সেইটার দিয়েই আবার বেইট মানে পয়জন বেইট তৈরি করা যেতে পারে। ফেরোমন ট্র্যাপ যেহেতু কিউকারবিটসে ফেরোমন ট্র্যাপ ইউজ করা যেতে পারে টু কন্ট্রোল দিস ফ্রুট ফ্লাই। টন 20 টন পার হেক্টর ইল্ড। ভ্যারাইটি গুলো আছে আমাদের দেশে, অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায়। তার মধ্যে কিছু আছে তোমার হচ্ছে যে এগুলো হচ্ছে লাল তীরের জাত আর কি। লাল তীর যে সিড কোম্পানি আছে, কয়েকটি ভ্যারাইটি আছে। সুপ্রিমা আছে, ইয়েস লাল তীরের কয়েকটি জাত আছে। এছাড়াও বিআরআই আছে, বাড়ি মিষ্টি কুমড়া 1, 2, তারপর হচ্ছে বাড়ি হাইব্রিড মিষ্টি কুমড়া আছে। এছাড়া লাল তীরের কয়েকটি জাত আছে, উন্নত জাত, ফলনও খুবই ভালো হয়। সুপ্রিমা 1F1 সারা বছরই হয়, ইয়ার রাউন্ড, সরি আগস্ট থেকে ফেব্রুয়ারি মাসে হয়। বাকি যেগুলো আছে সবগুলোই সারা বছর হয়। সুইটি F1 নাম্বার 2, এরপর হচ্ছে ড্রিম গোল্ড F1, সলিড গোল্ড দেখতে একদম রেড কালার, আর একটা হচ্ছে 12 মাসি। 12টা মাসিটা এটা সারা বছর বাজারে, এবং এটা বাজারে সচরাচর চোখে পড়ে আর কি। ইন্টারকালচারাল অপারেশনের মধ্যে ট্রেলিজিং করতে হবে অবশ্যই, মানে মাচা দিতে হবে আর কি, বা স্ট্রেকিং খুঁটি দিতে হবে। যেটা স্ট্রেকিং যদি করা হয়, মিষ্টি কুমড়া আসলে মাটির মধ্যে হতে পারে, জাস্ট মানে সয়েলের মধ্যে নরমালি হয়। তার থেকে যদি সেটাকে ট্রেলিজিং দেওয়া হয়, মাচা দেওয়া হয়, তাহলে প্রায় 25% ফ্রুট সেটিং বেশি হবে আর কি, 25% ফ্রুট সেটিং বেশি হবে। কাজে মাচা দেওয়া খুবই উপকারী, ফলনও বেশি হবে, দামও বেশি পাওয়া যাবে, প্রোডাকশনও অন অ্যান অ্যাভারেজ বেশি হবে ইন রেসপেক্ট অফ এরিয়া। কাজেই ট্রেলিজ দিতে হবে বা খুঁটি দিতে হবে। এরপর হচ্ছে লাউয়ের ক্ষেত্রে তো আরো মজার বিষয়। লাউয়ের ক্ষেত্রে হচ্ছে যে ট্রেলিজিং দিলে, ট্রেলিজ করলে ফলন তো বেশি হবেই, আর লাউয়ের ক্ষেত্রে দিতেও হয় ট্রেলিজ, পাশাপাশি লাউ যত ঝুলে থাকবে তত বেশি লম্বা হবে। এটা হচ্ছে একটা জেনেটিক্যাল ক্যারেক্টার আর কি, স্পেশালি ফর কি মানে বটল গোল্ড। আমি পরে আসবো। এরপর উইডিং মালচিং করতে হবে, ইরিগেশন ড্রেনেজ ঠিক রাখতে হবে। হরমোন অ্যাপ্লিকেশন করা যায় ফ্রুট ফ্লাওয়ার মানে ফ্লাওয়ার সেটিং বেশি, বিশেষ করে ফিমেল ফ্লাওয়ার বেশি ধরার জন্য মানে GA3 মানে জিবেরেলিনস যে হরমোন আছে, জিবেরেলিক অ্যাসিড, এটা স্প্রে করা যেতে পারে। যখন 4 থেকে 6টা লিফ থাকবে এই স্টেজে স্প্রে করে দিলে তাহলে ফ্লাওয়ার বেশি হবে আর কি। ওকে, ফিমেল ফ্লাওয়ার ইথেরিয়াল ইউজ করা যেতে পারে, যেটা ফিমেল ফ্লাওয়ারের সংখ্যা বৃদ্ধি করে। এখন হচ্ছে ইনসেক্ট পেস্ট। ইনসেক্টের মধ্যে কয়েকটা ইনসেক্ট খুবই ডিভাস্টেটিং, যেটা আমি বলেছি যে ফ্রুট ফ্লাইটা সবচেয়ে বেশি ক্ষতি করে কিউকারবিটসের। এর যে মেল ফিমেল দুটা, এটা কি করে, ফিমেলটা হচ্ছে লে এগস করে জাস্ট ইমেচিউর স্টেজে ফ্রুটের মধ্যে, মানে ডিম পারে। তারপর ধীরে ধীরে এই ডিমটা ফলের ভিতর ঢুকে যায়, ঢুকে যে এই ছিদ্র দিয়ে ঢুকে যায়, এবং সেটা ধীরে ধীরে ডিমটা থেকে তোমার যে নিম্ফ হয়, লার্ভা হয়, লার্ভা থেকে নিম্ফ হয়, নিম্ফ থেকে তারপর হচ্ছে এটা পূর্ণাঙ্গ ইনসেক্ট হয়ে উড়ে বের হয়ে চলে আসে বড় ছিদ্র করে, এবং বাই দিস টাইম ফলটা বড় হয় কিন্তু ভিতরে পচে যায়। এই জন্য এটা কন্ট্রোল করতে হবে ইনিশিয়ালি, আসলে এই জন্য স্প্রেটা করতে হবে। মানে বড় হয়ে স্প্রে করে আসলে খুব একটা লাভ নেই, কারণ ইনসেক্ট ভিতর পর্যন্ত যায় না আসলে পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড। এই জন্য ইনিশিয়ালি কচি অবস্থায়, ফ্রুট কচি অবস্থায় হচ্ছে স্প্রে করতে হয়, ফাঞ্জিসাইড স্প্রে করতে হয়, সরি ইনসেক্টিসাইড স্প্রে করতে হয়। ইপিলাগনা বিটেল এটার কাজ হচ্ছে এটা মেইনলি পাতার মধ্যে খায়, পাতাগুলো খেয়ে ফেলে, পাতা খেয়ে একটা স্কেলেটন বের করে ফেলে, ঠিক আছে, মানে জাস্ট পাতার যে মানে শিরাগুলো থাকে, পাতার সবুজ অংশ থাকে না, ফটোসিনথেসিস হবে না, ফটোসিনথেসিস না হলে আলটিমেটলি ক্রপ প্রোডাকশন হবে না, ফ্রুট সেটিং হবে না। পাম্পকিন বিটেল ঠিক একই কাজে, এটা ফুলেতেও খায় আবার পাতাতেও খায়, দুটোই করে। আর হচ্ছে এফিড আছে, এফিডের কাজই হলো, এফিডের ছোট এফিড, বড় এফিড, মানে মাঝারি এফিড, সব ধরনের এফিডই ডিভাস্টেটিং। এটা হচ্ছে বিভিন্ন কালারের থাকে, অ্যাশ কালার থাকে, হোয়াইট, রেড কালার। এগুলো হচ্ছে পাতার মধ্যে সেল সাক করে এবং পাতা পুড়ে যায়, হলুদ হয়ে যায়, মারা যায়, এবং গাছে কোনো ফ্রুট সেটিং হবে না। কাজেই এগুলোকে স্প্রে করে বিভিন্ন ফর্মে এগুলোকে হচ্ছে কন্ট্রোল করা যেতে পারে। ফ্রুট ফ্লাই যেমন লাইট ট্র্যাপ ইউজ করে রাতের বেলায়, পয়জন বেইট ইউজ করা যেতে পারে, তারপর হচ্ছে ফেরোমন ট্র্যাপ ইউজ করা যেতে পারে। ওকে,
ডিপটেরক্স ইউজ করা যেতে পারে অ্যাজ এ ইনসেক্টিসাইড। ইপিল্যাকনা বিটলকে কন্ট্রোল করে কালেক্ট করা যেতে পারে। ইনসেক্টের লাইটের মধ্যে মানে ইয়া হয়, অ্যাট্রাক্টেড হয়, তখন লাইটের নিচে যদি কেরোসিন দিয়ে রাখা যায় তাহলে সবগুলোকে ওইভাবে কালেকশন করা যেতে পারে। অথবা দিনের বেলায় ইনসেক্ট নেট দিয়ে এগুলোকে কালেক্ট করা যেতে পারে এবং ডিস্ট্রয় করা যেতে পারে ইপিল্যাকনা বিটলকে স্পেশালি। বাট খেয়াল রাখতে হবে যে লেডিবার্ড বিটলকে যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, যেগুলো উপকারী পোকা। এরপর পামকিন বিটল আছে। পামকিন বিটলকে আমরা পয়জন বেইট দিয়ে করতে পারি এবং যে যদি সুইট কোড হয় সুইট কোড ডেটকে পাকা সুইট কোডে স্ম্যাশ করে তার সঙ্গে ডিপটেরক্স অথবা কার্বালাইল 10% ডিপি দিয়ে সেখানেও কন্ট্রোল করা যেতে পারে পয়জন বেইট তৈরি করে। এফিডকে আমরা হলো সোপি ওয়াটার, অ্যাশ অথবা মেটাসিস্টক্স, টাইমেথয়েড জাতীয় মানে ইনসেক্টিসাইড স্প্রে করে দিতে পারি। ডিজিজের মধ্যে আছে আমরা বিভিন্ন সময় পড়েছি পাউডারি মিল্ডিউ। পাতার মধ্যে প্রচুর পরিমাণে সাদা হোয়াইটিশ কালার স্পট দেখা যায়, সেগুলো একসঙ্গে জমাট হয়ে পুরো পাতাটাকে ধীরে ধীরে হলুদ হয়ে মারা যায়। এই যে এখানে 2 ধরনের পাতাই আছে দেখো, হলুদ হয়ে প্রথমে সাদা তারপর হলুদ হয়ে পাতাটা সালোক সংশ্লেষণ একদম বন্ধ করে যায়। সরি, কাজেই তখন হচ্ছে গাছটা মরে যায় এবং ফ্রুট সেটিং হবে না। পাউডারি মিল্ডিউকে কন্ট্রোল করতে হবে। ডাউনি মিল্ডিউ আছে, এটা পাউডারি মিল্ডিউ ডাউনি মিল্ডিউ দুটোই আসলে পাতার অপর পৃষ্ঠে মানে লোয়ার সারফেস এবং আপার সারফেসে হতে পারে। কাজেই স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে শুধু উপরের দিকে স্প্রে করে লাভ নেই, মানে ফাঞ্জিসাইড বোথ সাইডে স্প্রে করতে হবে। ডাউনি মিল্ডিউটা আবার কিছুটা কালো বর্ণের স্পট হয়, হতে ধীরে ধীরে পুরো সেটা বড় হয়ে পুরো পাতাটা ক্রিঙ্কলিং হয়ে যায় অথবা পাতাটা এরকম কালো হয়ে নষ্ট হয়ে যায়, মরে যায়, হলুদ হয়ে যায়, ফ্রুট সেটিং হবে না। এরপর হচ্ছে মোজাইক ভাইরাস, যেটা ইন্টারমিংলিং অফ গ্রিন অ্যান্ড ইয়েলো প্যাচেস দেখা যায়, পাতা ক্রিঙ্কল হয়ে যায়, কুচকে যায় পাতা এবং 100% ক্রোপ লস হতে পারে ডিউ টু মানে কিউকারবিট মোজাইক ভাইরাস। এরপর আছে অ্যানথ্রাকনোজ। অ্যানথ্রাকনোজ পচে যাওয়া, পাতার মধ্যে স্পট দেখা যায়, কনসেন্ট্রিক রিং দেখা যায়, ধীরে ধীরে রিংটা বড় হয় এবং পুরো পাতাটা হলুদ হয়ে পুড়ে মারা যায় এবং ফলের মধ্যেও হতে পারে। অ্যানথ্রাকনোজটা মানে এই জন্য বেশি ক্ষতিকর, যেটা ফ্রুট ও পাতাতেও হয়, সালোক সংশ্লেষণ রোধ করে এবং ফ্রুট সেটিং হবে না, আবার অনেক সময় ফ্রুটের মধ্যে সরাসরি এফেক্ট করতে পারে। ওকে, এরকম দেখা যায় আর কি। কাজে এগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। পাউডারি মিল্ডিউ সালফার জাতীয় ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, ফাঞ্জিসাইড ইউজ করা যেতে পারে, সালফার ফাঞ্জিসাইডস বা স্প্রে করা যেতে পারে ডাইনোক্যাপ, থিওফিট ইউজ করা যেতে পারে 15 দিন অন্তর অন্তর। ডাউনি মিল্ডিউজের ক্ষেত্রে মানে পচা পাতা রিমুভ করতে হবে, টাইম টু টাইম মাঠে যেয়ে যদি দেখতে হবে যদি কোনো পাতা এরকম এফেক্টেড হয় সাথে সাথে তুলে পুড়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে ফেলতে হবে। নিমে বায়োলজিক্যাল ইনসেক্টিসাইড স্প্রে করা যেতে পারে, পেস্টিসাইড ফাঞ্জিসাইড হিসাবে নিম স্প্রে, নিম অয়েল স্প্রে করা যেতে পারে। অ্যানথ্রাকনোজের জন্য ডাইথেনিয়াম 45 যেটা আছে, যেটা মানে ব্রড স্পেকট্রাম ফাঞ্জিসাইড আমরা বলি, ডাইথেনিয়াম 45 অ্যানথ্রাকনোজ পচনের জন্য আর কি। মোজাইকের জন্য তো আসলে ভাইরাসের তো কোনো ওষুধ নাই, তারপরে এটাকে ভেক্টরটাকে কন্ট্রোল করতে হবে, বিশেষ করে ইনসেক্টটাকে, যেহেতু একটা ইনসেক্ট দিয়ে এটা হয়, ইনসেক্টটাকে ইনসেক্টিসাইড স্প্রে করে এই মোজাইক ভাইরাস করে দেবে। আবার আমাদের যে প্রফেসর বাহাদুর স্যার আছে, ওনার ল্যাবে আসলে ভেজিটেবলস এর ক্ষেত্রে ওভারঅল কিছু ভাইরাসের জন্য কিছু লিকুইড তৈরি করা আছে। আসলে ওটাকে ভাইরিসাইড বলা যাবে না, ওটা হচ্ছে মানে অনেকটা ইনসেক্টিসাইডের মানে মতোই আর কি, লিকুইড টাইপের। এগুলো স্প্রে করলেও ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস থেকে কন্ট্রোল হয় আর কি। ওকে, বিশেষ করে টমেটো বা চেরি টমেটো এগুলোর ক্ষেত্রে ইউজ করা যায়, মানে এবং কিউকারবিটসের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে আর কি। পয়েন্টেড গোড, আমি আসলে প্রোডাকশন টেকনোলজিটা অত ডিটেইল বলবো না, শুধু ভ্যারাইটি যেগুলো আছে, বাড়ি পটল 1, 2, 3, 4 হাইব্রিড পটল পর্যন্ত আছে। স্পেসিং তোমরা এগুলো দেখে নিবে, 1 মিটার বাই 1.5 মিটার আছে। এবং পয়েন্টেড গোডটার ক্ষেত্রে যেটা, যেহেতু ডায়োসিয়াস, দ্যাট মিনস মেল এবং ফিমেল ফ্লাওয়ার শুড বি ইন ডিফারেন্ট প্ল্যান্টস, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু গো ফর হ্যান্ড পলিনেশন। এভাবে করা হয়, ছবি দিয়ে দেখা হয় যে কটন বার্ড দিয়ে, অথবা প্রথমে হচ্ছে উই হ্যাভ টু গো টু দ্য ফিল্ড ভেরি আর্লি মর্নিং বিফোর সানরাইজ অ্যান্ড উই হ্যাভ টু কালেক্ট দ্য ম্যাচিউর just about to open a male flower, and then we have to remove the accessory parts of male flower, only keeping the anther open, and then we have to take that flower with pollen grains to the female flower, and we have to wrap it, and that's how we can do hand pollination. Okay, hand pollination করতে হবে যদি ফ্রুট সেটিং ঘটাইতে যাই, ইন কেস অফ পটল অ্যান্ড অর্থাৎ পয়েন্টেড গোড অ্যান্ড টিজেল গোড অর্থাৎ কাকরোলের ক্ষেত্রে 100% হ্যান্ড পলিনেশন করতে হবে, আদারওয়াইজ 100% ফ্রুট না হতে পারে।
একটা দুটো হলেও সেটা লাকিলি হয়তো বা সেটা ইনসেক্টের দ্বারা হতে পারে, ঠিক আছে? কাজেই হ্যান্ড পলিনেশন হলে 10 থেকে 15% হ্যান্ড পলিনেশন ছাড়া ফ্রুট সেটিং হয়, আদারওয়াইজ ফ্রুট সেটিং হবে না। কাজে হ্যান্ড পলিনেশন করতে হবে। ওকে, এরপর হচ্ছে ইন্টারকালচারাল অপারেশন করতে হবে, ইরিগেশন, উইডিং, ট্রেলিস দিতে হবে, মাচা দিতে হবে। কোথাও কোথাও আবার শুধু খড়ের উপরেও করা হয়, খড় দিয়ে তার উপরে পটল চাষ করা হয়, তবে মাচা দিলে ভালো। মাচা দিলে ফ্রুট সেটিং বেশি হয় এবং ফ্রুট হারভেস্টিং, ইন্টারকালচারাল অপারেশন, যত্ন পরিচর্যা, তারপর হচ্ছে যে তোমার হ্যান্ড পলিনেশন সবকিছুতেই সুবিধা আর কি করতে হবে। র্যাটন ক্রপ করা যেতে পারে। একটা পটলের গাছ একবার না, কয়েক বছর, 4-5 বছর পর্যন্ত একটা গাছ লাগিয়ে সেখান থেকে হারভেস্ট করা যেতে পারে যদি ঠিকঠাক মতো টেক কেয়ার করা হয়। আবার খেয়াল রাখতে হবে হারভেস্টিং এ 90 থেকে 95 দিন প্ল্যান্টিং এর পর থেকে হারভেস্ট করা যেতে পারে আর কি। ওকে, এবং পলিনেশনের পরে 1 উইক থেকেই হারভেস্ট শুরু করা যেতে পারে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই মোটামুটি এডিবল ফর্মে মানে চলে আসে আর কি, ঠিক আছে? হারভেস্টিং হচ্ছে 95 days আফটার প্ল্যান্টিং এবং 1 উইক আফটার পলিনেশন। এত দ্রুত পটল হচ্ছে মানে পলিনেশনের পর এত ফার্টিলাইজেশনের পর খুব দ্রুত বড় হয় আর কি। এটা একটা। আর খেয়াল রাখতে হবে যে 5টা মাত্র মেল প্ল্যান্ট 100টা ফিমেল প্ল্যান্টের মধ্যে থাকলেই যথেষ্ট আর কি, থাকতে হবে আর কি। এই জন্য ফিমেল প্ল্যান্ট যেমন জরুরি ইন কেস অফ তোমার পটল এন্ড কাকরোল, ঠিক তদ্রূপ মেল প্ল্যান্টটাও ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় অনেক সময় 100% ফিমেল প্ল্যান্ট হতে পারে, একটাও মেল প্ল্যান্ট থাকে না। কাজেই পটলের ক্ষেত্রে মানুষ যেটা খোঁজে যে মেল প্ল্যান্ট কোথায় পাওয়া যায়, ঠিক আছে? কাজেই মেল এবং ফিমেল প্ল্যান্ট চিহ্নিত করে ফার্মার্সরা তাদের এক্সপেরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে এগুলো হচ্ছে তোমার আলাদা করতে পারে এবং সেগুলো সেভাবে প্ল্যান্টিং করতে পারে। এরপর আছে যে কিউকাম্বার আসলে শশার তো উপকারিতা অনেক বলেছি আর কি, মেডিসিনাল ভ্যালু আছে অনেক, রিফ্রেশিং, প্রচুর পরিমাণে পানি থাকে খরার সময়, মানে ডিহাইড্রেশন হলে শরীরে আমরা প্রচুর পরিমাণে শশা খাই। এছাড়াও তো ডেইলি আমরা ভেজিটেবল হিসেবে খাই শশা আর কি। অনেকগুলো উপকারিতা আছে হাইড্রেটিং হিসেবে, 95% ডিহাইড্রেশন দূর করে, ডাইজেশনের সুবিধা মানে উপকারী, কোলেস্টেরল কম হয়, ব্লাড টেম্পারেচার কমায়, রেগুলেটস করে, তারপর ব্লাড অ্যালকালিনিটি প্রমোট করে, তার সানবার্ন থেকে রক্ষা করে, বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরি করা হয় কিউকারবিটস থেকে, স্পেশালি শশা থেকে। তারপর হচ্ছে যে মাসল পেইন দূর করে, ডিজিজ গামস টাইপের হিল করে, কোথাও কেটে গেলে, পোড়া গেলে সেইটা মানে কিউকারবিট জাতীয় উপাদান মানে ভেজিটেবল খেলে সেগুলো দূর হয়। ব্লাড প্রেশার রেগুলেট করে, ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, ভিটামিন এ, বি এবং ফোলেট থাকে আর কি, এগুলো ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। কাজেই ক্যালসিয়াম মানে কিউকাম্বার স্পেশালি ইজ ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে হেলথ বেনিফিটস এর জন্য। শশা আমাদের দেশে 12 মাসই হয়, আসলে সারা বছরই পাওয়া যায়, সামারেও পাওয়া যায়, উইন্টারেও পাওয়া যায়। কিছু হাইব্রিড ভ্যারাইটি আছে, আসলে বাজারে ইদানিং কালে হাইব্রিড ভ্যারাইটি বেশি পাওয়া যায়, বাট কিছু দেশি জাত আছে যেটা খেতে মিষ্টি, মানে খেতে সুস্বাদু আর কি, দেন দা হাইব্রিড। এটা হচ্ছে হাই টেম্পারেচার, মোটামুটি স্লাইটলি হাই টেম্পারেচার, হিউমিড কন্ডিশন পছন্দ করে, সালাদ হিসেবে খাওয়া হয়। পিএইচ স্লাইটলি অ্যাসিডিক পিএইচ ইজ সুইটেবল, অ্যাসিডিক সয়েল। বিএডিসির 2টি জাত আছে, 12 মাসি, পাটিয়া জায়ান্ট। এছাড়াও বিআরআই এর ভ্যারাইটি আছে কয়েকটি, বিদেশ থেকেও কিছু জাত আছে, বাহিরে ইন্ডিয়ান জাত কিছু আছে। বসি টাইপের প্ল্যান্ট হয়, 1.5 মিটার থেকে 1.5 মিটার, 1 to 2 মিটার ইন্টু 25 to 30 সেন্টিমিটার দূরে দূরে গাছ লাগাইতে হবে, 1.5 মিটার প্লান্টিং ডিস্টেন্স রাখতে হবে আর কি, ঠিক আছে? হারভেস্টিং হচ্ছে 40 দিন থেকে হারভেস্ট শুরু করা যায় এবং এরকম 2 মাস পর্যন্ত, 2-3 মাস পর্যন্ত হারভেস্ট করা যেতে পারে, 10 থেকে 15 টন ইল্ড। জাত এখানে লাল তীরের কয়েকটি জাত আছে, আলভি, এলাভি, সেঞ্চুরি 1, নওগাঁ, গ্রিন। আবার মানে শশার সাথে ক্ষীরা যে জিনিসটা, ক্ষীরাটাও কিন্তু একই। শশা কিউকাম্বারটাকে আসলে শশা বলে, ক্ষীরাও বলে। ক্ষীরাটা আলাদা কোনো কিন্তু মানে এটা কোনো প্রজাতি না, একই প্রজাতির মধ্যে, জাস্ট 2টা ভিন্ন ভিন্ন জাত আসলে, শশা এন্ড ক্ষীরা, 2টি কিউকাম্বার। প্ল্যান্টিং টাইম এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারবা। এরপর হচ্ছে ওয়াটারমেলন, ভেরি ইম্পর্টেন্ট। যদিও এখানে আসলে কিউকারবিটস এর মধ্যে ভেজিটেবল, আমরা আমাদের সিলেবাস ভেজিটেবল, কিন্তু ওয়াটারমেলন এর ফ্রুট আমরা জানি, ফ্রুট ফল হিসেবে আমরা খাই আমাদের দেশে, তবে সালাদ ভেজিটেবল হিসেবেও খাওয়া হয়। আর যেহেতু কিউকারবিটস, সেজন্য কিউকারবিটস এর আন্ডারে নিয়ে আসা হয়েছে এটা। আমাদের দেশে যে কুইক গ্রোয়িং ভেজিটেবল ফ্রুট গুলো আছে, দ্রুত বর্ধনশীল ফল গাছ, তার মধ্যে একটা হচ্ছে অন্যতম ওয়াটারমেলন, আফ্রিকান অরিজিন। মানে বিভিন্ন ধরনের, অনেক সময় কালো বর্ণের হয়, কালো কালারের স্কিনটা থাকে, আবার কোথাও এরকম ইন্টারমিংলিং অফ গ্রিন এন্ড ইয়েলো কালার,
ভিতরে রেড কালার্ড ফ্রুট ফ্লেশ গুলো থাকে, কালো 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 আকারের বীজ গুলো থাকে, ভেরি টেস্টি ফ্রুট, ওয়াটারি, এবং গরমের সময় এটা অনেক এক্সেলেন্ট মানে টেস্ট লাগে, এবং বিশেষ করে তোমার পানির চাহিদা অনেকটা পূরণ করে ড্রাই ওয়েদারে হয়। আর হচ্ছে যে এটাকে পিটে প্ল্যান্টিং করতে হবে 3 থেকে 4 মিটার, যেহেতু গাছ বড় হয় অনেক দূর, মানে কয়েক মিটার পর্যন্ত এটা এই এলাকাটা কভার করতে পারে, সেই জন্য প্রতি গর্তে প্রথমে আমরা কিউকারবিটসের ক্ষেত্রে বলি যে 2 থেকে 3টা বীজ দেওয়া হয়, তারপর যখন চারা একটু বড় হয় তখন একটা বীজ রাখলেই যথেষ্ট, বাকিগুলোকে ডিসকার্ড করে দিতে হবে। সিড রেট 1.5 কেজি থেকে 2 কেজি পার হেক্টরে লাগে বীজ হার। ইরিগেশন দিতে হবে, স্টেবল মাল্চ বা খড়ের মাল্চ দিলে ভালো হয়, ফ্রুট গুলো যাতে নষ্ট না হয়, নিচে মালচিং দিতে হয়, ফলগুলো যাতে নষ্ট না হয়, এবং ফ্রুট থিনিং করতে হবে, অর্থাৎ 2 থেকে 3টা বা 4 থেকে 5টা ফর লার্জ আর স্মল, অর্থাৎ একটা গাছের মধ্যে 4 থেকে 5টা ফল থাকলেই যথেষ্ট, কারণ ফলগুলো যেহেতু বড় হয়, একটা গাছ 4 থেকে 5টা বড় মানে মানে ম্যাচিউরড ফ্রুট সেট করার জন্য সক্ষম। এর চেয়ে বেশি রাখলে ফলের আকৃতি ছোট হয়ে যাবে, যদি একই গাছ থেকেই খাবার নিবে বা কার্বোহাইড্রেট জমা হয়ে ফ্রুট গুলো বড় হবে। কাজেই 3 থেকে 4টা বা ম্যাক্সিমাম 5টা ফ্লাওয়ার বা ফ্রুটস রাখতে হবে একটা গাছে, বাকিগুলো মানে ফ্রুট থিনিং করে দিতে হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফর কিউকারবিটস, মানে স্পেশালি মানে ওয়াটারমেলন, আদারওয়াইজ কিন্তু ফলগুলো ছোট হয়ে যাবে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে এটা। ক্রপ ডিউরেশন 80 থেকে 120 দিন, অর্থাৎ 3 থেকে 4 মাসের ফসল। ম্যাচুরিটি ইন্ডেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাজারে যখন কিনতে যাবা, ম্যাচিউর না নাকি ইম্যাচিউর কিভাবে বুঝবা? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে কিউকারবিটস বিশেষ করে ওয়াটারমেলন কিনতে গেলে তুমি কিভাবে বুঝবা বাজারে যে এটা ম্যাচিউর কিনা? বাড়ি দিলে ঢ্যাপ ঢ্যাপ পাওয়া যায়। ইয়েস, একটা হচ্ছে সাউন্ড, মেটালিক সাউন্ড হবে, ঢ্যাপ ঢ্যাপ বলতে মেটালিক সাউন্ড হবে। ঠিক আছে, একটা বড় হলুদ অংশ থাকবে, সরি, একটা বড় হলুদ অংশ থাকবে সবুজের মধ্যে, যেটা দেখে বোঝা যাবে যে ন্যাচারাল। অলওয়েজ নট দ্য কেস, সবসময় হলুদ নাও থাকতে পারে। হলুদ থাকলে তো স্বাভাবিকভাবে দেখেই বোঝা যায় যে এটা হচ্ছে পাকা, কিন্তু সেটা সবসময় না হতো। যদি মেচিউর কিন্তু এখনো পাকা শুরু হয় নাই, এরকম কন্ডিশনে যদি বাজারে চলে আসে, এবং তাই হয় মোস্ট অফ দ্য টাইম, তখন কিন্তু তুমি হলুদ দেখতে পাবা না, হলুদ কালারটা দেখতে পাওয়া যায় না এই সময়। তুমি যদি কেউ ফার্মার্সটা বুঝতে পারে, আবার পাকা হলে সেটা ঠিক আছে, কিন্তু মানে সবসময় এই জিনিসটা দেখা যায় না আর কি, তখন আর কি সমস্যা হয়ে যায়। তখন কি করতে হবে, সাউন্ডটা দেখতে হবে, মেটালিক সাউন্ড হবে, মেটালিক সাউন্ড না হলে বুঝতে হবে সেটা ইমেচিউর। আর সহজ উপায় যেটা মানে কেনার, যে সাধারণত যেটা করা হয় যে তরমুজ কিনে নিয়ে যাই কিন্তু বাসার মধ্যে খাওয়া হয়, কাজে তুমি হচ্ছে ওই যে ত্রিকোণ আকারে চাকু দিয়ে মানে ভিতরটা একটু ছিদ্র করে একটু বের করে দেখা হয় যে আসলে এর ভিতরে লাল কিনা। যদি রেড কালার হয় তাহলে মানে ভিতরে ফ্লেশটা যে রেড কালার হয়, তাহলে ধরেই নেই আমরা যে এটা হচ্ছে 80% বা 90% হচ্ছে ম্যাচিউরড বা মানে পাকা। আবার নাও এডেজ ব্যবসায়ীরা দেখো কিরকম হচ্ছে, মানে অনেক সময় ইয়ে করে আর কি, ক্রেতাদের সঙ্গে মানে রেড কালার হচ্ছে ইনজেকশন দিয়ে রেড কালার মানে লাল কালার ঢুকিয়ে দেওয়া হয় ভিতরে, যাতে ভিতরটা লাল থাকে, কেটে যাতে দেখালে বোঝা যায় যে ও হ্যাঁ লাল, কাজেই মেচিউর। এইসব জিনিসও আসলে অ্যাডাল্টারেট করে আর কি, অ্যাডাল্টারেশনটা ভেরি কমন আমাদের দেশে, কাজেই সেদিকে খেয়াল রাখতে হবে। তবে মেটালিক সাউন্ড হবে, ইয়েলো কালার যদি থাকে খুবই ভালো। তারপর হচ্ছে কেটে একটু অংশ কেটে ভিতর থেকে দেখা যেতে পারে, যেহেতু এটা নিয়ে যেয়ে বাসায় খাওয়া হয়, বা ইভেন কাটা অবস্থায় 1-2 দিন রাখলেও তেমন কোনো সমস্যা হয় না। ওকে, 30 থেকে 40 টন পার হেক্টর ফলন। বোটল গোর্ড, সুইট গোর্ড, বোটল গোর্ড ভেরি কমন আমাদের দেশে, শীতকালে মেইনলি হয়, উইন্টারও সামারও হতে পারে, অনেক ভ্যারাইটি এখন বাজারে পাওয়া যায়। শীতকালে তো লাউ খেতে খুবই সুস্বাদু, খুবই কচি থাকে, নরম হয়, সিদ্ধ করার সঙ্গে সঙ্গে গলে যায়, ইটস ভেরি টেস্টি। 3 থেকে 4 কেজি পার হেক্টর মানে বীজ লাগবে। ফার্টিলাইজার দিতে হবে, পিট তৈরি করে, জাস্ট লাইক কিউকাম্বার, সুইট গোর্ডের মতো 60 সেন্টিমিটার দূরে দূরে 30 থেকে 40 সেন্টিমিটার গভীরে স্পেসিং 3 মিটার বাই 3 মিটার, মানে 3 মিটারের মধ্যে একটা গাছ থাকলেই যথেষ্ট। এভাবে যেহেতু গাছ আকারে বড় হয়, মাটিতে করা যেতে পারে, চালে কি বলে মাচা দিয়ে করা যেতে পারে, মাচা দিতে হবে, অথবা ইভেন টিনের চালে, খড়ের ঘরে যদি মানে থাকে, খড়ের ঘরে চালের মধ্যেও এটা করা যেতে পারে। সেক্ষেত্রে মাচা দেওয়ার প্রয়োজন হয় না, শুধু খুঁটি দিয়ে কাছে মানে চালের মধ্যে তুলে দিলেই হবে, ছাদে বা এরকম আর কি করা যায়।
মেল ফিমেল ফ্লাওয়ার এখানে দেওয়া আছে, মেলটা এরকম ফিমেলটা এরকম, আসলে টাইনি ফ্রুটের মতো থাকে ফিমেলের ক্ষেত্রে। এটা আসলে হ্যান্ড পলিনেশন করার দরকার হয় না, এটা যে ইনসেক্ট দিয়ে, যেহেতু ফুল মানে ম্যাচিউর হলে ফুল খুলে যায়, ইনসেক্ট দিয়ে পলিনেশন হয়ে যায়। লাউয়ের ক্ষেত্রে হ্যান্ড পলিনেশন করার দরকার হয় না, আপনি ইনসেক্ট পলিনেশন হয় 80 to 90%। এবং হচ্ছে ট্রেলিস দিতে হবে, যেটা বললাম লাউ হচ্ছে যত ঝুলে থাকবে তত বেশি লম্বা হবে আর কি, এটা একটা লাউয়ের জেনেটিক্যাল ক্যারেক্টারস। আচ্ছা, ইরিগেশন দিতে হবে শুকনো মৌসুমে আর কি, শীতের সময় বিশেষ করে ইরিগেশন দিলে তাহলে ফ্রুট সেটিং ভালো হবে, ফ্লাওয়ার সেটিং ভালো হবে, ফ্লাওয়ার হলে ফ্রুট সেটিং ভালো হবে, ফ্রুট সেটিং এর জন্য আবার ইরিগেশন মানে পানির দরকার, কাজে পানি দিতে হবে। হারভেস্ট 60 দিন থেকে হারভেস্ট করা শুরু করা যায় কচি অবস্থা থেকে, এবং যদি সিডের পারপাসে আমরা করি তাহলে একদম লাস্ট পর্যন্ত রেখে দিতে হবে, মেচুর পাকা পর্যন্ত রেখে দিতে হবে। যখন মেচুর হয়ে যাবে, হলুদ হয়ে যে পেকে যাবে, তখন সেটা আমরা কালেক্ট করে তারপর মানে ওই যে সিড কালেকশনের যে এক্সট্রাকশন টেকনিক্স ওই অনুযায়ী আমরা সিড গুলোকে কালেক্ট করে নেব। 10 থেকে 20 টন ইল্ড হয় আর কি। অনেকগুলো জাত আছে আমাদের দেশে, লাল তীরের অনেক ভ্যারাইটি আছে, বিআরআই এর অনেক ভ্যারাইটি আছে, 1 2 3 4 5 পর্যন্ত 5টি জাত আছে, এখানে দেখো ছবি দেওয়া আছে। তোমার বটল গোট, এরপর লাল তীরের অনেকগুলো জাত আছে, ডায়ানা আছে, মার্টিনা, তাফসি, গ্রিন ডায়মন্ড, এগুলো আছে। তোমরা যদি তোমাদের লেভেল 3 তে তো মনে হয় ট্যুর আছে, এক্সকারশন ট্যুর, তোমরা যদি এরকম এইসব লাল তীর বা বিভিন্ন কোম্পানি ভিজিট করো তখন হয়তো দেখার সুযোগ হবে বিভিন্ন জাতের ক্রপ গুলো আর কি, একদম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে। তা না হলেও হর্টিকালচারে যদি কেউ কখনো মাস্টার্স করো, তোমার আমাদের ট্যুর আছে, তখন আমরা এগুলো লাল তীর বা বিভিন্ন বিআরআই বিভিন্ন সিড কোম্পানিতে নিয়ে যাই, তখন সেগুলো এই জাতগুলো তোমাদের সচক্ষে দেখার সুযোগ হবে আর কি, ইউ উইল বি অ্যামেজড। ইন্টারকালচারাল অপারেশন বোটল গোটের ক্ষেত্রে জাস্ট লাইক সুইট গোট আর কি, আমি এটা অত ডিটেল বলতেছি না, বাট ট্রেলিচিং দিলে এটা ফলন 25% বেড়ে যায়। অ্যাশ গোট এটা এত ডিটেল বলবো না, সিলেবাসে আসলে ওইভাবে নাই, জাস্ট শুধু তোমাদের দেখানোর জন্য। আমাদের চাল কুমড়া আরেকটা ইম্পর্টেন্ট কিউকারবিটস, ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো জাত আছে, জুপিটার, পোলস্টার, দুরন্ত, নেপচুন, গ্যালাক্সি নামে আর কি, এবং খেতেও খুবই সুস্বাদু, বিশেষ করে ফ্রাই করে খাওয়া হয়, বিভিন্ন ফর্মে খাওয়া হয়। এবং আরেকটা উপকারিতা আসলে বিশেষ করে নর্থ বেঙ্গলে যেটা করা হয়, কি করবে মানে চাল কুমড়া হচ্ছে মোস্ট অফ দেম তারা হচ্ছে ম্যাচিউর করার পরে হারভেস্ট করা হয়, এবং মানে সিকা আছে না যে তোমার হচ্ছে কি বলে সুতা দিয়ে ঝুলে রাখা হয় বা দড়ি দিয়ে মাচা করে ঝুলে রাখা হয়, এটা 3-4 মাস পর্যন্ত ঝুলে মানে স্টোর করে রাখা হয়। এবং যখন যে সময় হচ্ছে সবজির মানে সবজির যখন শর্টেজ দেখা যায়, সেই সময় হচ্ছে এই চাল কুমড়া গুলো, মিষ্টি কুমড়া, চাল কুমড়া এগুলো খাওয়া হয় আর কি, তোমার হচ্ছে যে শর্টেজ যখন থাকে বাজারে তখন। আর কচি অবস্থায় তো খাওয়া হয় মানে চাল কুমড়া, অ্যাশ গোট। রিচ গোট আছে বাজারে, ঝিঙ্গা, বাজারে গেলে প্রচুর পরিমাণে ঝিঙ্গা পাওয়া যায়, সামারে অনেকগুলো জাত আছে, ঝিঙ্গা, বাড়ি ঝিঙ্গা 1 2, হারকিউলিস, হিরো, সামিহা এটসেট্রা। F1 মানে হচ্ছে হাইব্রিড, F1 হচ্ছে হাইব্রিড, অর্থাৎ প্রথম জেনারেশন, মেল ফিমেল ক্রস করলে যেটা পাওয়া হয় ফার্স্ট টাইম, সেটাই হচ্ছে হাইব্রিড। ওকে, লাল তীরের প্রচুর পরিমাণে মানে হাইব্রিড ভ্যারাইটি আছে, তারা সিড গুলো মানে বিক্রি করে আর কি। হাইব্রিডের আবার হচ্ছে সিড থেকে কিন্তু ইয়ে হবে না, মানে একবার ক্রপ হওয়ার পরে সেই সিড থেকে কিন্তু তোমার আর কোনো ক্রপ হবে না, এটা একটা সমস্যা। স্পঞ্জ গোট আছে বাজারে, ধুন্দল, এটাও খুবই টেস্টি, সুস্বাদু। এটা 2টি জাত আছে, ফুজিয়ান, ফোরলান, লাল তীরের 2টি জাত আছে, বাজারে পাওয়া যায়, এবং এতে কচি এবং কচি অবস্থায় খেতে মজা, মানে বেশি সুস্বাদু আর কি, একটু মেচুর হলে কিছুটা ফাইব্রাস হয়ে যায়। এরপর আছে হলো চিচিঙ্গা, অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেও না, যেহেতু সাপের মতো দেখতে আসলে। এটাও খুবই হাই ইল্ডিং ভ্যারাইটি, 25 থেকে 30 টন পার হেক্টর পারে চিচিঙ্গা 1 ফলন হয়, প্রচুর পরিমাণে মানে ফলন হয় আসলে। চিচিঙ্গার গাছ যখন থাকে একসঙ্গে অনেকগুলো, তখন দেখতে ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল, মানে দেখতে সুন্দর দেখা যায় আর কি। এগুলো তোমরা একটু জাস্ট চোখ বুলাই নিবা আর কি। ওকে, মানে খরিফ সিজনে মেইনলি হয়। এরপর আছে টিজেল গোট, কাকরোলটা জাস্ট পটলের মতো, এটা হ্যান্ড পলিনেশন করতে হবে, ডায়োসিয়াস ভেজিটেবল, ভিন্ন ভিন্ন গাছে মেল ফিমেল ফ্লাওয়ার থাকে আলাদা আলাদা গাছে, এই জন্য 10% মেল থাকতে হবে, 90% ফিমেলের সঙ্গে হ্যান্ড পলিনেশন করতে হবে, টিউবারাস রুট কাটিং করতে হবে, এটা
কাকরোলের ক্ষেত্রে টিউবরাস রুট কাটিং, পটলের ক্ষেত্রে যেমন স্টেম কাটিং বা টিউবরাস রুট মানে স্টেম কাটিং করা হয়, এখানেও টিউবরাস রুট কাটিং করতে হবে। ওকে, ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে চাষ করতে হয়। ইন্টারকালচারাল অপারেশনের মধ্যে ইরিগেশন, উইডিং, মালচিং তো দিতে হবে, পাশাপাশি ট্রেলিজ দিতে হবে। আর কাকরোল গুলো আমাদের দেশে সাধারণত মানে যেগুলো মানে হোমস্টেডে হয় সেগুলো বিভিন্ন গাছের মধ্যে হয়। একটা গাছের মধ্যে যদি একটা দুটি মানে আম গাছ বিভিন্ন গাছের মধ্যে জাস্ট ঝুলে থাকে আর কি। ওকে, বা বন জঙ্গলেও প্রচুর পরিমাণে হয় কাকরোল, আপনা আপনি হয়ে যায় ডিউ টু মানে বার্ডস এর দ্বারা, পাখি বীজ খেয়ে কোথাও ফেলে দিলে সেখান থেকে দেখা যায় যে এগুলো বন জঙ্গলে বেশি হয় আর কি। আর হোমস্টেডে কাল্টিভেট করা যায়, কমার্শিয়ালি করা যেতে পারে। বিটার গোট আছে, এটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই উপকারী। আমি ডিটেইলে যাব না। বিটার গোটের অনেকগুলো জাত আছে, ভ্যারাইটি টিয়া, কাকলি, তাজ, বাড়ি, করলা 1, 2 এগুলো জাত আছে। বিটার গোট অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেন, স্পেশালি ইউরোপিয়ানরা বিটার গোটটা আবার পছন্দ করেন। ইউরোপে মেইনলি এশিয়ান পিপলরা ইউরোপে হচ্ছে যারা থাকে, আই স ইন ডিফারেন্ট ইউরোপিয়ান কান্ট্রিজ, they did not like it। আসলে যেহেতু তিতা থাকে তারা এটা অতটা পছন্দ করে না। কিন্তু বিদেশে আবার হচ্ছে মানে বিটার গোটের দাম অনেক বেশি, যেহেতু আমরা এটা খেতে পছন্দ করি অনেকে আর কি, অনেক হাই দামে যেটা এক্সপোর্ট করা হয় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইউকেতে এবং মানে মানে মিডল ইস্ট কান্ট্রি গুলোতে এই কিউকার বিটস ইম্পোর্ট মানে এক্সপোর্ট করা হয় আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে এবং অনেক দামে। প্রায় 1 কেজি করলা প্রায় হচ্ছে 4-5 পাউন্ড ইউকেতে আমি দেখেছি, 4-5 পাউন্ড দামে কিনতে হয় আর কি, ভেরি এক্সপেন্সিভ। ট্রেলিজ দিতে হবে, ইরিগেশন, হারভেস্টিং করতে হবে, 2 মাস অন্তর থেকে হারভেস্ট শুরু করা যেতে পারে, মাচা করে দিতে হবে। আবার শুধুমাত্র খড়ের উপরেও করা যেতে পারে, মাচা দিলে ফলন বেশি হবে, খড়ের মধ্যে থাকলে ফলন কম হবে, আকারেও ছোট হবে। বিটার গোট আবার হচ্ছে দেশি হয়, তারপর হচ্ছে যে বিদেশি হয়, 2 ধরনেরও হতে পারে আর কি। মানে ছোটগুলা সাধারণত দেশি জাত আর কি, এছাড়া হাইব্রিড ভ্যারাইটি আছে অনেকগুলো। শর্ট গুলোর ফলন একটু কম, লং গুলোর ফলন একটু বেশি, 7 থেকে 10 টন আর হচ্ছে 20 থেকে 25 টন পার হেক্টর। মেলনস, ডিড ইউ সি মেলনস? তোমরা কি মেলন দেখেছো কিনা? কি ওয়াটারমেলন দেখছো? মেলন দেখছো কি? খরমুজ। হ্যাঁ হ্যাঁ, খরমুজ, বাংলায় খরমুজে বলে। মেলন তোমরা দেখেছো? আসলে দেখা খুব একটা সুযোগ না হতে পারে, যদি কোনো সিড কোম্পানিতে তোমরা যে থাকো, ভিজিট করে থাকো, তাহলে হয়তো বিআরআই তে এক্সপেরিমেন্টাল পারপাসে কিছু পাওয়া যেতে পারে। সিড কোম্পানি গুলো অনেক সময় করে, 1-2টা জাত আছে, কিন্তু মেইনলি এটা ইউরোপিয়ান কান্ট্রিতে হয়। আমাদের দেশে যেমন তরমুজ, ইউরোপে তরমুজও হয়, আবার এই খরমুজ তোমরা যারা বললো মেলনসটাকে প্রচুর পরিমাণে খায় তারা। আই স ইন ইতালি, মানে স্পেশালি ডিউরিং হচ্ছে যে রমজান মাস, সামার সিজনে আর কি, রোজা মাসে এদের এই মানে বাঙালি যারা আছে বিদেশে আর কি, ইউরোপে, তারা হচ্ছে যে এটাকে মানে ইফতারের সময়, যেহেতু এটা খুবই ঠান্ডা, মানে এমনি শসা মানে কিউকার বিটস গুলো পেট ঠান্ডা রাখে আর কি, এটাকে ইফতারের সময় এটাকে, এই ফ্রুটটাকে খুবই ইউজ করে তারা আর কি। আর ইউরোপিয়ানরা প্রচুর ভেজিটেবল হিসাবে এটাকে খায়, এই মেলনসটাকে ইউরোপে বেশি পাওয়া যায়, শীত প্রধান দেশে আর কি। আমাদের দেশে এখনো ওইভাবে আসে নাই, খুব কম, 1-2টি জাত তোমার হচ্ছে এক্সপেরিমেন্টাল পারপাসে এখনো ওয়াইডলি এভাবে কাল্টিভেট শুরু হয়, হয়তো বা নিয়ার ফিউচারে হবে আর কি। রেফারেন্স আছে অনেকগুলো, তোমরা দেখে নিতে পারো। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ফ্রম কিউকার বিটস, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। স্যার, লাউয়ে অনেক সময় দেখা যায় যে অনেক পাতা হচ্ছে কিন্তু ফ্রুটস হচ্ছে না, এটার কারণ কি? লাউয়ের ক্ষেত্রে, আচ্ছা, লাউয়ের ক্ষেত্রে যেটা ইয়ে করতে হবে, পাতা অনেক সময় বেশি হলে বুঝতে হবে যে নাইট্রোজেনের পরিমাণটা অনেক বেশি ওই সয়েলে আছে। এক হচ্ছে নাইট্রোজেন পরিমাণ বেশি পরিমাণে আছে সয়েলে, অথবা বেশি পরিমাণে নাইট্রোজেন প্রয়োগ করা হয়ে গেছে। এই জন্য কার্বন নাইট্রোজেন ব্যালেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন কেস অফ মানে বটল গোট। কাজেই আমরা যখন প্ল্যান্টিং করব যে মাটিতে আর কি, ওই মাটিটা মোটামুটি টেস্ট করে নিলে খুবই ভালো যে নাইট্রোজেনের রেশিও বা কার্বন অন্যান্য যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলোর রেশিও ঠিক মতো আছে কিনা। ঠিক আছে, যদি নাইট্রোজেন বেশি থাকে তাহলে ওই মাটিতে আর নতুন করে নাইট্রোজেন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই, কারণ নাইট্রোজেনের ব্যালেন্স কার্বনের সাথে ব্যালেন্সের সাথে যদি ইমব্যালেন্স হয়ে যায়, তখন ওই যে কার্বন থেকে তো কার্বোহাইড্রেট, এবং কার্বোহাইড্রেট জমা না হলে তো ফ্রুট সেটিং হবে না, শুধু যদি নাইট্রোজেন থাকে শুধু পাতাই হবে আর কি। ঠিক আছে, এই জন্য সয়েল নাইট্রোজেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে স্যার, হ্যান্ড পলিনেশন ওইটা একটু যদি বলতেন। হ্যান্ড পলিনেশন, কিভাবে
আচ্ছা, হ্যান্ড পলিনেশন আমি জাস্ট এই ছবিটা দিয়ে তোমাদের বোঝাবো আর কি। এই দেখো, প্রথমে হচ্ছে খুব সকালবেলা মানে ভোরবেলা যে ফুলগুলো অ্যাবাউট টু ওপেন, বিশেষ করে তোমার হচ্ছে পটল এবং কাঁকরোলের ক্ষেত্রে ম্যাচিউর ফুল যেগুলো, সেই ফুলগুলোকে তোমার হচ্ছে মেল ফ্লাওয়ার গুলোকে সকালবেলা মেল প্ল্যান্ট থেকে তুলতে হবে। একটা মেল ফ্লাওয়ার ইউজ করে অনেকগুলো মানে একটা মেল ফ্লাওয়ারকে থেকে 10 থেকে 15টা ফিমেল ফ্লাওয়ারকে মানে তোমার হচ্ছে পলিনেশন করা যেতে পারে। জাস্ট পোলেন গ্রেইন তো মেল অ্যান্থারের সঙ্গে থাকে, এটা দিয়ে ফিমেল ফ্লাওয়ারের যে স্টিগমা আছে, স্টিগমার সঙ্গে জাস্ট শুধু একটু মাত্র ঘষে দেওয়া, দ্যাটস ইট। তো মানে এটাই হচ্ছে হ্যান্ড পলিনেশন। এটা যদি না করা হয় তাহলে কিন্তু, যেহেতু মেল ফ্লাওয়ারটা হচ্ছে ঢাকা থাকে ফুলটা করলা দিয়ে, মানে মানে ইয়া দিয়ে, ঠিক আছে, পাপড়ি দিয়ে, ঠিক আছে, কাজেই আপনি ইনসেক্ট দ্বারা হবে না। আর সেটা তো হবে না, আর দুই আরেকটা বিষয় আছে, সেটা হলো যেহেতু এটা হলো ডায়োসিয়াস প্ল্যান্ট, মানে মেল প্ল্যান্ট থাকে মেল ফ্লাওয়ার থাকে মেল প্ল্যান্টে, ফিমেল ফ্লাওয়ার থাকে ফিমেল প্ল্যান্টে, কাজে ইনসেক্ট দিয়ে খুবই কম পরিমাণে পলিনেশন হবে। সেই জন্য হাত দিয়ে অ্যান্থারটাকে কালেক্ট করে ফিমেল ফ্লাওয়ারের স্টিগমার সঙ্গে পলিনেশন করে দিতে হবে, হোয়াট ইজ কল্ড হ্যান্ড পলিনেশন। ঠিক আছে স্যার, কিভাবে বোঝা যাবে যে হ্যান্ড পলিনেশন সাকসেসফুলি হইছে? ও, হ্যান্ড পলিনেশন তুমি ফ্রুট সেটিং হলেই বুঝতে পারবা যে হ্যান্ড পলিনেশন সাকসেসফুল। ইনিশিয়ালি তো তুমি সাথে সাথে বুঝতে পারবা না, 2-3 দিন গেলেই যখন ফ্রুট সেটিং হবে, ফিমেল ফ্লাওয়ারটা ফিমেল মানে যখন মানে ফলটা বড় হওয়া শুরু হবে বা ফলটা হবে, তাহলেই তুমি বুঝতে পারবা যে এটা সাকসেসফুল। ফল না হলে বুঝতে পারবা যে এটা হলো আনসাকসেসফুল। স্যার, অ্যান্থারটা কি পানিতে স্প্রে করে দেয়া যাবে? মানে অ্যান্থারকে আমি না, নো নো, এটা সরাসরি দিতে হবে। অ্যান্থারটা ভিজে গেলে তো তোমার অ্যান্থারটা নষ্ট হয়ে যাবে, পানিতে স্প্রে করা যাবে না। সরাসরি হাত দিয়ে অথবা কটন বাড দিয়ে তুমি হচ্ছে অ্যান্থার থেকে পোলেন গ্রে নিয়ে এসে স্টিগমার মধ্যে ঘষে দিতে হবে, দ্যাটস হাউ ইট ইজ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এই জন্য ফার্মার্সটা খুব ভোরবেলা দেখবা যে যারা পটল খেতে যদি কখনো তোমরা মানে প্র্যাকটিক্যালি এটা অভিজ্ঞতা নিতে চাও, তাহলে তোমাকে অনেক সকালবেলা ভোরবেলা যেতে হবে। যেহেতু অ্যান্থেসিস পিরিয়ড, মোস্ট অফ দা কিউকারবিস্টের অ্যান্থেসিস পিরিয়ড হচ্ছে আর্লি মর্নিং বিফোর সানরাইজ, এবং এই সময় থেকে 7-8 ঘন্টা পর্যন্ত মানে দুপুর পর্যন্ত মোটামুটি রিসেপটিভ থাকে। এর মধ্যেই তোমাকে হ্যান্ড পলিনেশন করতে হবে, এরপরে যদি করো তাহলে কোনো কাজ হবে না। জি স্যার। ওকে, এনি মোর কোশ্চেন? স্যার, আমাদের কি শশার ক্ষেত্রেও হ্যান্ড পলিনেশন করতে হবে? বুঝি নাই স্যার, শশার ক্ষেত্রেও কি হ্যান্ড পলিনেশন করার প্রয়োজন আছে? শশার ক্ষেত্রে দরকার নাই, শশার ক্ষেত্রে মানে হ্যান্ড পলিনেশন করার তেমন কোনো প্রয়োজন নাই, কারণ শশা মানে তোমার হলো আপনি মানে এর মধ্যে সেক্সের এক্সপ্রেশন অনেক বেশি, কাজেই এটা তোমার সেলফ পলিনেশনই হয়ে যায় মোস্ট অফ দা টাইম আর কি, হ্যান্ড পলিনেশন করার দরকার হয় না, আর্টিফিশিয়াল পলিনেশন তেমন দরকার হয় না। তারপরেও তুমি মানে ফ্রুট সেটিং ওই যে 100% ফ্রুট সেটিং চাইলে তুমি আসলে ফর ইওর ওন স্যাটিসফ্যাকশন ইউ ক্যান ডু হ্যান্ড পলিনেশন, জাস্ট সেপারেটিং মেল এন্ড ফিমেল প্লান্ট, ফিমেল ফ্লাওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তবে পটল কাঁকরোলে করতে হবে এবং কিউকাম্বারের মধ্যে, সরি বিশেষ করে সুইট গোটের মধ্যে করলে ভালো। স্যার, ফুল আসার আগে আমরা হচ্ছে প্ল্যান্টটাকে কিভাবে চিনতে পারবো পয়েন্টেড গর্ডের ক্ষেত্রে যে মেল প্ল্যান্ট আর এটা হচ্ছে ফিমেল প্ল্যান্ট? দ্যাট ইজ এ গুড কোশ্চেন। আসলে মেল প্ল্যান্ট গুলো, বিশেষ করে পটলের ক্ষেত্রে মেল প্ল্যান্ট গুলোর যে তোমার ওই যে নোড এবং ইন্টারনোডের যে ডিস্টেন্স, এটা ছোট হয়, খাটো হয় আর কি। ঠিক আছে, মেল প্ল্যান্টের ইন্টারনোড গুলো খুব শর্ট থাকে আর ফিমেল প্ল্যান্টের ইন্টারনোড গুলো লম্বা থাকে। এটা একটা ইনিশিয়ালি বোঝার উপায় আর কি, এছাড়া আর অন্য কোনো উপায়ে ইনিশিয়ালি বোঝা যায় না, এটা ফুল হওয়ার পরে আসলে বোঝা যায়। এই জন্য যখন ফুল হয়ে যায় তখন মেল প্ল্যান্ট যেগুলো আছে সেগুলোকে পরের বছরের জন্য আলাদা করে সংরক্ষণ করতে হবে, দ্যাট ইজ হাউ ইট ইজ। আর ইনিশিয়ালি তুমি যদি বুঝতে চাও তাহলে দেখতে হবে, তুমি একটু পার্থক্য করে দেখবা যে মানে নোডের যে ডিস্টেন্স সেটা মেল প্ল্যান্টে ঘন নোড থাকে, ঘন থাকে, আর ফিমেল প্ল্যান্টে মানে হচ্ছে মানে ডিসটেন্স বেশি থাকে। ঠিক আছে, ইন্টারনোডাল ডিসটেন্স আর কি। স্যার, ইয়েস স্যার, পটলের ক্ষেত্রে রেটন ক্রপ থেকে কি ভালো প্রোডাকশন পাওয়া যাবে? ওয়ান সেকেন্ড, আচ্ছা আমি স্লাইড, আচ্ছা হ্যাঁ বলো আরেকবার বলো দেখি কোশ্চেনটা।
স্যার রেটন ক্রপের কথা, আমার পটলে রেটন ক্রপ র্যাটুন ইউজ ক্রপ, র্যাটুন কি ভালো র্যাটুন প্রোডাকশন পাওয়া যাবে? র্যাটুন না, র্যাটুন র্যাটুন মানে হচ্ছে তোমার ওই যে ধানের ক্ষেত্রে যেমন করা হয়, তুমি যদি ধানের ইয়ে রেখে দাও, কি বলে হলো যে খড় রেখে দাও একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত, অর্থাৎ 1 মিটার, সরি 1 ফিট বা এরকম, তখন ওখান থেকে যে ক্রপটা হয় আবার পরের সিজনে, সেটাকে র্যাটুন ক্রপ। নো, ইউ ক্যানট এক্সপেক্ট দ্য সেম মানে প্রোডাকশন ফ্রম দ্য র্যাটুন। ফলন কমে যাবে কিন্তু ইউ ক্যান গেট দ্য প্রোডাকশন। র্যাটন ক্রপ থেকে ফুল প্রোডাকশন তুমি পাবা না, কিন্তু ফলন তুমি পেতে পারো। যদিও আমাদের দেশে আসলে র্যাটন করা যায় পটলে, কিন্তু আমরা অ্যানুয়ালি কাল্টিভেট করে থাকি, কারণ ফার্মার্সরা তো তোমার শুধুমাত্র এটা পটল তো আর তোমার শুধু খাওয়ার জন্য না, যারা একটু জমি আছে ধরো তোমার একটু বেশি পরিমাণে করে, তারা তো পটল তো আর কেউ তোমার হলো শুধুমাত্র হোমস্টেডে খাওয়ার জন্য পটল করে না, মোস্টলি তোমার হচ্ছে কমার্শিয়াল পারপাসে করে। কাজে সেখানে তোমার র্যাটন করে তো লাভ হবে না খুব একটা। তবে তুমি হোমস্টেডে ধরো তুমি